কি রে, বিছানায় শুয়ে এমন ভাবে কাঁদছিস কেন? মায়ের কথা শুনে চোখে এক গাদা পানি নিয়ে চেয়ে থাকে প্রিন্স। নাকের পানি মায়ের শাড়ির আঁচল দিয়ে মুছতে চায়, তখনই ওর মা ঝটকা মেরে সরিয়ে দেয়। প্রিন্স আম্মু বলে একবার তাকিয়ে আবারও কান্না করতে থাকে। জাইমা তার ছেলের দিকে তাকিয়ে বিরক্তি কণ্ঠে বলে, দেখ প্রিন্স, তোর জন্য একটা শাড়ির আঁচলও পরিষ্কার করে রাখতে পারি না। ভাত খেয়ে হাত মোছার জন্য তুই আমার শাড়ি ছাড়া আর কি কিছু পাস না? আবার তোর নাকে যখন সর্দি হয় সেটাও মোছার জন্য আমার শাড়িটাই বেছে নিতে হবে। আবার গোসলের পর মাথাটাও আমার শাড়ি দিয়ে মুছে নিস। শয়তান ছেলে, আমার শাড়িগুলো গামছা বানিয়ে ফেলেছে, অসহ্য। প্রিন্স কিছু না বলে কান্নার দিকে মনোযোগ দেয়। মায়ের দিকে তাকায় একটু। জাইমা প্রিন্সের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলছে। প্রিন্স কাঁদতে কাঁদতে মায়ের দিকে তাকিয়ে থাকে। তাকে দেখে প্রিন্সের আম্মু বিরক্ত হয়ে বলে, আরে বাপ, কান্না কেন করছিস? মা। কি হয়েছে, কি বলবি তো? মা, আমার সাথে না। তোর সাথে না, কি বল? আমার সাথে আজ প্রভা ব্রেকআপ করে দিয়েছে। কথাটা বলে আবারও বালিশ টেনে নিয়ে কান্না শুরু করে দেয় প্রিন্স। জাহিমা প্রিন্সের কোল থেকে বালিশ টেনে নিয়ে বিছানার এক পাশে ছুঁড়ে ফেলে দেয়। প্রিন্স মায়ের দিকে তাকায়। জাহিমা কপাল ভাঁজ করে প্রিন্সের দিকে প্রচণ্ড রকম বিরক্তি নিয়ে তাকিয়ে বলে, দেখ প্রিন্স, প্রতি মাসে মাসে তোর এই আজগুবি মার্কা কথা শুনতে ভালো লাগে না। এভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদবি? ইস, বালিশ ভিজিয়ে ফেলেছিস কাঁদতে কাঁদতে। আর ব্রেকআপের গল্প তোর মাকেও বলতে হচ্ছে। বেয়াদব, একটু কম হ। কি করব? বন্ধু বলতে তুমি আছো, বান্ধবী বলতে তুমিই তো আছো। তোমাকে তো এতগুলা 40 বস্তা ভালোবাসি। চুপ, বান্দর পোলা কোথাকার, আমার সামনে থেকে যা। আম্মু, আমি ওরে ছাড়া থাকতে পারবো না। ওকে এনে দাও প্লিজ। এই নিয়ে তোর 24 বার ব্রেকআপ হলো। প্রত্যেকবার তুই একই কথা বলিস। তোর এই কথা আমার একদমই সহ্য হচ্ছে না। কতজনের ছাড়া থাকতে পারলি না রে? ধ্যাত, সবসময় সত্যি কথা বলবা না তো। সিরিয়াস হও মা। আম্মু, আমি আগের 23টার চেয়ে এই 24 নাম্বারটাকে অনেক ভালোবাসি। প্রিন্স চুপ, একদম চুপ। 23 নাম্বার ব্রেকআপের পর একই কথা বলেছিলি। 22 নাম্বারটার পর 23 নাম্বারকে অনেক ভালোবাসছিলিস। এখন আবার শুরু করেছিস? আম্মু। জাইমা রাগ করে ঘর থেকে বেরিয়ে যেতে নাই, কিন্তু প্রিন্স তার হাত টেনে ধরে। প্রিন্স বিছানা থেকে নেমে মায়ের পা জড়িয়ে ধরে আবারও কান্না শুরু করে। জাইমা তার পা ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু প্রিন্স নাছোড়বান্দা, পা ছাড়তে নারাজ। মাগো, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। প্রভা আমাকে এভাবে ছেড়ে যাবে আমি ভাবিনি। ও আমাকে কথা দিয়েছিল আমরা একসাথে বড় হব। এখনো অন্য একটা ছেলের সাথে রিক্সায় ঘোরে। আমি নিজেই তোকে দেখেছি মা। তো দেখেছিস, তাতে আমার কি? ও রিকশায় ঘোরে, তুই ভ্যানে ঘোর। আমাকে কেন বিরক্ত করছিস? তোর এই ড্রামা দেখার সময় আমার নেই। রান্নাঘরে কাজ পড়ে আছে। মা, তুমি কত নিষ্ঠুর। তোমার একমাত্র ছেলে প্রেমের ছ্যাঁকা খেয়ে মরে যাচ্ছে, আর তুমি রান্নার কথা ভাবছো? আমার কি কোনো দাম নেই তোমার কাছে? তোর দাম ওই ব্রেকআপ লিস্টের 24 নাম্বারে গিয়ে ঠেকেছে। যার প্রতি মাসে একবার করে হৃদয় ভাঙে, তার আবার দাম কিসের? যা, মুখ ধুই আয়। মুখটা বান্দরের মতো লাল করে রাখছিস। আমি মুখ ধোবো না, আমি কিচ্ছু খাবো না। আমি মরে যাব মা। মরে গেলে তখন বুঝবে এই প্রিন্স কে ছিল। তখন আমার কবরের পাশে এসে খোকা বলে ডাকলে আমি আর সাড়া দেব না। মরলে মর, আপদ বিদেই হবে। অন্তত আমার শাড়িগুলো তো বাঁচবে। সর্দি মোছার জন্য কাউকে পাবি না তখন। জাইমা ঝটকা দিয়ে পা ছাড়িয়ে নেয় প্রিন্সের থেকে। প্রিন্স ফ্লোরে শুয়ে গড়াগড়ি খায়। সে বুঝতে পারে না কেন তার সাথে বারবার এমন হয়। প্রতিবার সে ভাবে এটাই তার শেষ ভালোবাসা, কিন্তু কয়েকদিন পর আবার নতুন কেউ জীবনে আসে। কিন্তু এবারের কষ্টটা যেন একটু বেশিই লাগে তার কাছে। মা, শোনো না, ও আমাকে ব্লক করে দিয়েছে। তুমি একটু তোমার ফোন দিয়ে ওকে কল করো না। বলো যে প্রিন্স বিষ খেয়েছে, ও ঠিক দৌড়ে আসবে। আমি এসব ফালতু কাজে নেই। তোর বাবার কানে গেলে তোকে বাড়ি থেকে বের করে দেবে। তখন বুঝবি বিষ খাওয়া কাকে বলে। বাবা তো অফিসে, তুমি শুধু একটা কল করো মা, প্লিজ। খবরদার, আমার ফোন ধরবি না। যা এখন থেকে পড়ার টেবিলে গিয়ে বস। সামনে পরীক্ষা আর তুই প্রেম করে সময় নষ্ট করছিস।
প্রিন্স আবারও বালিশের উপর উপুর হয়ে পড়ে থাকে, তাই চোখের পানি থামে না। সে মনে মনে প্রভার সাথে কাটানো মুহূর্তগুলো ভাবতে থাকে। প্রভার হাসি মাখা মুখটা বারবার তার চোখের সামনে ভেসে ওঠে। জাইমা বিরক্তি নিয়ে রুম থেকে চলে যায়। সে জানে কিছুক্ষণ পর প্রিন্স নিজেই ঠিক হয়ে যাবে এবং আবারও অন্য কারোর প্রেমে পড়বে। প্রিন্স একা ঘরে কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে যে সে প্রভাকে ছাড়া বাঁচবে না। প্রিন্সের আম্মু আর কিছু না বলে চলে যান। প্রিন্স তার আম্মুর দিকে তাকিয়ে আবারও কান্না করে। যখন মা দরজার কাছে যায় তখন প্রিন্স বিছানা থেকে মাথা তুলে বলে, যাচ্ছ যাও, তবে যাওয়ার সময় টিস্যু পেপার দিয়ে যাও তো। তোমার হাজবেন্ডের ফ্রেশ টিস্যু নিয়ে আসবে প্লিজ। বান্দর ছেলে। প্রিন্সের আম্মু চলে যায়। প্রিন্স আর কি করবে, প্রেমের বিরহে কোলবালিশ জড়িয়ে শুয়ে থাকে। বিছানায় এপাশ ওপাশ করে সে, কিন্তু মন শান্ত হয় না। না, এভাবে আর ভালো লাগছে না তার। একটা স্যাড সং শুনতে হবে এখন, কিন্তু কার গান শুনবে সে তাই ভাবে। অনেক ভেবে চিনতে সে তাহিরি আঙ্কেলের গান প্লে করে। মোবাইলের ভলিউম বাড়িয়ে দিয়ে সে গানের তালে ঠোঁট মেলায়। দয়াল তোরে লাইগা রে, মুর্শিদ তোরে লাইগা রে, আমার তনু ঝড় ঝড়, মনে লয় ছাড়িয়া যাইতাম ছুইয়া বাড়ি ঘর, মুর্শিদ তোরে লাইগা রে। হায় আল্লাহ। বাহ, সেই রকম ফিলিংস পাচ্ছে স্যাড সং শুনে। মনে মনে গান গায় আর একটু একটু নাচে প্রিন্স। বিরহ আর নাচ একসাথে মিশে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি করে। খানিক সময় পর জাইমা আসলো আবার প্রিন্সের ঘরে। প্রিন্স তার আম্মুকে দেখে গান গাইতে গাইতে আবারও কাঁদতে যাবে, তখনই জাইমা বলে, কত ঢং যে বাপ তুই পারিস, এত ঢং জীবনে মেয়েরাও করেনি, পুরো ঢঙের বস্তা। আম্মু, তোমার উচিত আজকে আমার বিরহে ভালো মন্দ রান্না করে আমার মন ঠিক করা। যাও এখন একটু ভালো কিছু রাঁধো তো, না হলে কান্না পাচ্ছে। ওই একদম ছাগলের বাচ্চার মতো ভ্যা ভ্যা করবি না। আম্মু, ছাগলের বাচ্চা ম্যামে করে আর মানুষের বাচ্চা ভ্যাভ্যা করে। ওহ প্রিন্স, তুই আমার সামনে থেকে যা প্লিজ, তোরে আমার সহ্য হয় না রে। তুমি তো আমার রুমে আসো, আমি তাহলে কই যাব? নিজে যাও। দূর থাক। আচ্ছা বাবা বলো, কি বলবে? মানে কেন আসলে আবার? অর্কের আব্বু ফোন দিয়েছিল আগামী পরশু অহনার বিয়ে, তোর কালই গ্রামে যেতে বলেছে। আমি গ্রামে মানে ওখানে যেয়ে কি করব? আমার মনে তো রং নেই মা। কি করবি, আবার মেয়ে পটাবি হারামি? আবার? আবার নয় তো কি, 24টা গেছে, এবার 25 নাম্বার খুঁজবি। আমার ভালো লাগছে না, আমি যাব না। তুমিও তো পটাতে হেল্প করো না, আবার ছেঁকা খেলে একটু সান্ত্বনাও দাও না। চুপ, একদম চুপ। তোর রোজ রোজ কান্না শুনতে পারবো না, বিরক্ত লাগে আমার। তাই যত দ্রুত পারিস প্রেম কর। যাব না মা। আর একটা কথাও না তোর, আব্বু আসুক তারপর তোর ব্যবস্থা করছি। আরে আম্মু, এখানে আবার তোমার হিরো টাকলু খানকে আনার কি দরকার? ফাইজলামি করিস বান্দর কোথাকার। আর প্রিন্স, তোকে না বলেছি নিজের আব্বুকে টাকলু বলবি না? আরে আমি কখন আমার আব্বুকে বললাম টাকলু? আমি তো তোমার হিরোকে বলেছি। উফ, তোর মতো ফাজিল ছেলে আর দেখিনি আমি। আমার সামনে আসবি না তুই। জাহিমা ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু প্রিন্স এবার আর কাঁদে না। সে আয়নার সামনে গিয়ে নিজের চেহারা দেখে। তার মনে হয় 24 নাম্বারটা চলে গেছে তো কি হয়েছে, সামনে নিশ্চয়ই আরও ভালো কেউ আছে। সে মনে মনে গ্রামের বাড়ির কথা ভাবে। সেখানে অনেক আত্মীয় স্বজন আসবে, অনেক নতুন মুখ দেখা যাবে। প্রিন্স তার আলমারি খুলে দেখতে থাকে কোন জামাটা পরে গেলে তাকে বেশি হ্যান্ডসাম লাগবে। তার বিরহ যেন নিমেষেই কর্পূরের মতো উড়ে যায়। মা শুনছো, গ্রামে যাওয়ার জন্য আমার কিন্তু নতুন একটা পাঞ্জাবি লাগবে। এই পুরনো পাঞ্জাবি পরে আমি বিয়ে বাড়িতে যেতে পারবো না। সেখানে যদি নতুন কাকে পছন্দ হয় তবে এই অবস্থায় তো সে পাত্তা দেবে না। তোর আর পাঞ্জাবি লাগবে না, যা আছে তাই নিয়ে যা। বেশি কথা বললে তোর বাবার কাছে সব বলে দেব। প্রিন্স দমে যায় না। সে জানে তার মাকে কিভাবে রাজি করাতে হয়। সে আবারও বিরহের ভান করে বিছানায় শুয়ে পড়ে আর গানের ভলিউম আরও বাড়িয়ে দেয়। প্রিন্স মনে মনে ভাবে এবার 25 নাম্বারটা যেন একদম মনের মতো হয়। সে প্রবার কথা পুরোপুরি ভুলে গিয়ে এখন নতুন স্বপ্নে জাল বুনতে শুরু করে।
এসব কান ছেড়েও এবার জাইমার কোনো সারা শব্দ পায় না প্রিন্স। তাই শুয়ে শুয়ে সে অনেক কিছুই ভাবতে শুরু করে। পড়ালেখা প্রায়ই শেষ হতে চলল, কিন্তু এত পোড়া কপাল প্রিন্সের যে এ নিয়ে তার 24টা গার্লফ্রেন্ড চলে গেছে। আসলে তার ভাগ্যে কেউ 1 মাসের বেশি টিকেই না। প্রিন্স ভাবে সে অনেক ভদ্র, তো তাই সবাই তাকে ছেড়ে চলে যায়, কিন্তু সে নিজেই কাউকে ছেড়ে চলে আসে না। প্রভা ছেড়ে যাওয়ার কারণ কি তা সে মনে মনে খুঁজে বেড়ায়। খালি প্রভা না, সব মেয়েই তাকে ছেড়ে গেছে। তার কারণ প্রিন্স নাকি ঠিকমতো হাতই ধরতে পারে না। চুমু খেতে ডাকলে সে ভয় পায়। প্রিন্স ভাবে তার কপালে কি খালি লুইচা মেয়েই জোটে, নাকি সে নিজেই লুইচাদের কপালে জোটে। প্রিন্স মনে মনে প্রতিজ্ঞা করে এবার আর ভদ্র হলে চলবে না। তাই আজ থেকে সে আর ভদ্র হয়ে থাকবে না, এবার ফাজিল হয়ে দেখবে কি হয়। পরের দিন বাইক নিয়ে বের হয় প্রিন্স গ্রামের উদ্দেশ্যে। হালকা কুয়াশার সাথে সূর্যের নরম তেজ বেশ ভালোই লাগে তার। 4 ঘন্টা জার্নি শেষে গ্রামের রাস্তায় আসে প্রিন্স। সরিষা ক্ষেত আর হলুদ ফুলের সমারোহ চারিদিকে। রাস্তার দুধার দিয়ে 3 হাত দূরত্বে খেজুর গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। সবগুলো গাছে রসের ভার পাতা। সকাল 7টার দিকে বের হয়েছিল সে, এখনও কুয়াশা কাটেনি। প্রিন্স বাইক থামিয়ে দাঁড়ায়। ব্যাগ থেকে ক্যামেরা বের করে রাস্তাটার ছবি তুলে নেয় সে। কি সুন্দর দৃশ্য দেখে তার মনটাই ভালো হয়ে যায়। সরিষা ফুলের ছবি আর রসের হাড়ির ছবি, এমনকি আখ ক্ষেতের ছবিও তুলে দাঁড়িয়ে থাকে সে। মুখে কালো রঙের মাস্ক আর চুলগুলো নাক অবধি লম্বা প্রিন্সের। চোখের উপর থেকে চুল সরিয়ে ক্যামেরায় চোখ দিয়ে ছবিগুলো দেখছে সে। হঠাৎ গাড়ির বিরাট হর্নের শব্দ শুনতে পেয়ে চমকে গিয়ে পিছনে তাকায় প্রিন্স। লাগাতার গাড়ির হর্ন বেজে চলেছে। প্রিন্স চিল্লিয়ে বলে, ওই ছাগল, এতবার হর্ন বাজানো লাগে? হর্নের গতি আরও বাড়ে। প্রিন্স রেগে গিয়ে সোজা গাড়িতে একটা থাবা দেয়। তখনই কতগুলো মেয়ে গাড়ির ভিতর থেকে নামে। ওরে বাপরে, এত শীত না চাইতেও যেন কুয়াশা হাজির। প্রিন্স মনে মনে বলে, মেরা মন মে লাড্ডু জিলাপি রসমালাই ফুটা হ্যায়, মেরা দিল কা লাড্ডু ফুট গয়া হ্যায়। একটা মেয়ে রেগে প্রিন্সকে বলে, এই ছাগল কাকে বললেন? হ্যাঁ, চেনেন আমাদের? মেরে আপনার নাকের বদনা উড়িয়ে দেবো। বাপরে, কি ডেঞ্জারাস মেয়ে, ভাবে প্রিন্স। সে একটা ঢোক গেলে ঝাড়ি দিতে যাবে, তখনই খেয়াল করে একটা হেব্বি দেখতে মেয়ে গাড়ি থেকে নামলো। চোখে পাওয়ার চশমা আর মাথায় লেডিস উইন্টার টুপি। মেয়েটা চিকন নয়, কিছুটা মোটা, তবে একেবারে মোটাও না। এই মেয়েটা দেখতে একদমই অন্যরকম। প্রিন্স হাঁ করে তাকিয়ে আছে মেয়েটার দিকে। মেয়েটা বাইরে বের হয়ে সরিষা ক্ষেতের দিকে তাকিয়ে আছে। এই মেয়েটাই হলো মায়া। মায়া মনে হয় এর আগে এমন দৃশ্য দেখেনি। সামনে দাঁড়িয়ে থাকা অন্য মেয়েগুলো প্রিন্সকে ঝাড়ি দিতে থাকে, কিন্তু সেদিকে কোনো হুঁশ নেই তার। একটা মেয়ে প্রিন্সের বাইকের দিকে যেতে থাকে। প্রিন্স ঘুরে তাকাতেই দেখে তার বাইকটা রাস্তার মাঝখানে রয়ে গেছে। তার মানে দোষটা আসলে তারই। প্রিন্স দ্রুত গিয়ে বাইক সরিয়ে নিয়ে মেয়েদের দিকে তাকিয়ে বলে, সরি, আসলে আমি খেয়াল করিনি। মায়া নামের ওই মেয়েটা চুপচাপ আবার গাড়ির ভিতরে গিয়ে বসে। প্রিন্স এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ার দিকে, তারপর গাড়িটা চলে যায়। প্রিন্সের বুকের ভিতরটা ঢিপ ঢিপ করছে। সে দ্রুত জাইমাকে কল দেয়। হ্যাঁ বাবা, পৌঁছেছিস? অর্কের মাকে ফোনটা দে তো, কথা বলবো। হেই আম্মু, 25 নাম্বার পেয়ে গেছে। এইটাই ফাইনাল মা, এটাকেই তোমার বৌমা বানাবো। এই দিয়ে তোর কয়টা ফাইনাল হবে বলতো? তোর যতবার ফাইনাল হয়েছে এতবার রোনালদো ফাইনাল ম্যাচ খেলেনি। ধরো, তুমি কই একটু মনোবল বাড়াবা তা না। তুমি মা নামের শত্রু, তুমি আমার মা না, আমাকে কুড়িয়ে আনছিলা বললেই হয়। হ্যাঁ, তুই ডাস্টবিনের পাশে পড়েছিলি তাই কুড়িয়ে আনছিলাম, বদমাইশ। ইস ছি, মুখের উপর এসব আবার বলেও দিলা। যাও, ব্রেকআপ তোমার সাথে। আর কখনো তুমি আমাকে কল মেসেজ করবা না। যদি কল মেসেজ করেছো তাহলে সোজা ব্লক দিব, বলে দিলাম। আচ্ছা, তোকে যা গিফট দিচ্ছি সব ফেরত দে হারামি, তারপর তুইও কল মেসেজ করবি না। সব আমার টাকলো বাবার টাকা কেনা। তবে রে। প্রিন্স ফোনটা কেটে দিয়ে হাসতে থাকে। তার মাথার ভিতর এখন শুধু ওই চশমা পরা মায়া নামের মেয়েটারই ছবি ঘুরছে। সে মনে মনে ভাবে এই মেয়েটাকে পটাতে পারলে তার জীবনের সব ব্রেকআপের দুঃখ মিটে যাবে। প্রিন্স আবারও বাইক স্টার্ট দেয় আর মায়াকে পুনরায় দেখার আশায় গ্রামের দিকে রওনা দিল।
ফোন কেটে দেয় প্রিন্স। মায়ের সাথে তার ঠিক এমনই খুনসুটি আর ভালোবাসার সম্পর্ক। হাত ঘড়ির দিকে তাকায় সে। দুপুর 1টা বাজছে। মনে মনে বলে, ধুর, জলদি যেতে হবে। অর্ক কয়েকবার কল করেছে ইতোমধ্যেই। অতঃপর অনেক পথ পাড়ি দিয়ে বিয়ে বাড়িতে চলে আসে প্রিন্স। পুরো বাড়ি মানুষে গিজগিজ করছে। উৎসবের আমেজ চারিদিকে। অর্ক প্রিন্সকে একটা রুমে নিয়ে আসে। প্রিন্স ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে নেয়। শরীরটা বেশ ক্লান্ত, তাই বিছানায় একটু শুয়ে থাকে সে। বেশ কিছু সময় পার হয়ে যায়। ততক্ষণে বিকেল হয়ে গেছে। অর্ক রুমে এসে উকি দেয়। প্রিন্স ভাইয়া বাইরে চলো না। হুর, ভালো লাগছে না, তুই যা। আরে ভাই চলো না, বিকেলে ওইভাবে শুয়ে আছো। আহনার বান্ধবীরা আছে আর ওর শ্বশুর বাড়ি থেকে মেয়েরা আসছে আহনাকে দেখতে। চলো না, দেখে আসি। সত্যি মেয়েরা আসে? সবই সুন্দর তো? বেড়ালো উচ্চা। কি রে, কিছু বললি? না না, চলো এখন। যা, রেডি হয়ে আসে। দৌড়ে ওয়াশরুমে যায় প্রিন্স। শীতের মাঝেও ফেস ওয়াশ দিয়ে 5বার মুখ ধুয়ে নেয় সে। রুমে এসে মুখে দামি ক্রিম লাগিয়ে চুলে একদম নতুন স্টাইল করে নিল। শরীরে বেশ শীতল লাগছে, কিন্তু জ্যাকেট পরলে তাকে কেমন যেন খ্যাত লাগে। তাই শীতের স্টাইলিশ হাতা বড় টি শার্ট পরে বেশ হাবসাব নিয়ে রুমের বাহিরে আসে সে। হবু 25 নাম্বার গার্লফ্রেন্ড পটাতে যাওয়ার আগে মাকে একটা ফোন করে দোয়া চাওয়া দরকার বলে মনে করে প্রিন্স। মাকে ফোন দেয় সে। কয়েকবার রিং হওয়ার পর জাহিমা ফোন ধরেন। হ্যাঁ মা। কি রে, ব্রেকআপের পর ফোন দিছিস কেন? রাখো তো তোমার বেকআপ, মেয়ে পটাতে হবে, দোয়া করে দাও। দিলাম দোয়া করে, খাবি? শরত, রাখলাম। ঝটপট ফোন কেটে দেয় প্রিন্স। অর্ঘ্য চলে আসে তার কাছে। অর্ঘ্যের সাথে বাড়ির উঠোনে আসে সে। কাল অহনার বিয়ে, এজন্য বাড়িতে বেশ ফুল দিয়ে সাজানো হচ্ছে। প্রধান গেটটাও বেশ সুন্দর করে সাজানো হচ্ছে। অহনা আর অর্ঘ্য 2 ভাই বোন। এরা প্রিন্সের মেজো চাচার ছেলে মেয়ে। প্রিন্সের বাবা শহরে বিজনেসের কারণে স্থায়ীভাবে থাকে। গ্রামেও তাদের পৈতৃক অনেক জমি আছে। তবে শহরে ব্যস্ততার কারণে খুব একটা আসা হয় না তাদের। গ্রামেই তাদের মূল পরিবার আর ভিটেমাটি। অহনার বিয়ে উপলক্ষেই এই অনেক দিন পর গ্রামে আসা। প্রিন্স শুনেছে অহনার নাকি অনেক দূরের এলাকাতে বিয়ে হচ্ছে, পাশের জেলাতে আর কি। অনেক দূরে অহনার শ্বশুরবাড়ি হওয়াতে মেজো চাচাকে বলে ছেলেপক্ষের কয়েকজন লোক আগেই অর্কদের বাড়িতে চলে এসেছে। পুরো বাড়ি ভর্তি এখন লোকজন। বিশেষ করে মেয়ে গেস্টের সংখ্যা অনেক বেশি। শুধু ব্রেকআপ হওয়া ছেলের সামনে এতগুলো মেয়ে থাকতে কি আর ব্রেকআপের কথা মনে থাকে? প্রিন্স বুক ফুলিয়ে হাঁটছে আর এদিক ওদিক তাকিয়ে মেয়ে দেখছে। তার চোখ যেন কাউকে খুঁজছে। হঠাৎ করে কারো গায়ের সাথে জোরে ধাক্কা খায় সে। সাথে সাথে শুনতে পায় একটা তীক্ষ্ণ চিৎকার। আও, এই ছেলে চোখে দেখে না নাকি? একটা মেয়ে চিৎকার করে কথাটা বলে। প্রিন্স হকচকিয়ে যায়। ধাক্কা খেয়ে সে নিজেকে সামলে নিতে চেষ্টা করে। তাকিয়ে দেখে সামনে সেই সুন্দরী মেয়েটা দাঁড়িয়ে আছে, কিন্তু রাগে তার মুখ লাল হয়ে গেছে। প্রিন্স কিছু বলতে যাবে তার আগেই মেয়েটি আবারও চেঁচিয়ে ওঠে। একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছেন কেন? ধাক্কা দিয়ে আমার হাত থেকে ফোনটা ফেলে দিলেন। কাজটা ফেটে গেলে এর দায় কে দিত? আরে সরি, আমি তো খেয়াল করিনি আপনি হঠাৎ করে সামনে চলে আসলেন। আমি সামনে আসলাম নাকি আপনি মেয়ে দেখতে দেখতে অন্ধ হয়ে হাঁটছিলেন? অভদ্র একটা ছেলে। প্রিন্স অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। মেয়েটি আর কেউ নয়, এটি সেই মায়া যাকে সে রাস্তায় দেখেছিল। মায়াকে এত কাছ থেকে দেখে প্রিন্স সব কথা ভুলে যায়। মায়ের চোখে সেই পাওয়ার চশমা আর রাগী চাহনি তাকে আবারও নতুন করে ঘা দেয়। প্রিন্স এবার ঠিক করে ফেলে একেই সে 25 নাম্বার বানাবে। কি হলো, উত্তর দিচ্ছে না কেন? এভাবে তাকিয়ে থাকা মানে কি? না মানে আপনি খুব সুন্দর করে ঝাড়ি দিতে পারেন, তাই দেখছিলাম। অসহ্য। মায়া গটগট করে সেখান থেকে চলে যায়। প্রিন্স আবারও অন্যদিকে চলে আসে। ঠান্ডার ভিতরে বেশ ভাবসাব নিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে প্রিন্স। এখন তো তার গা নয়, পুরো বডির হাড় কাঁপা শুরু করে দিয়েছে। প্রিন্স কাঁপছে আর হাঁটছে। ঠিক তখনই আবারও কারোর সাথে তার জোরে সোরে সংঘর্ষ হয়। প্রিন্স ঘুরে তাকাতেই হা হয়ে গেল। ভাগ্যিস শীতের সময় মাছি ওড়ে না, নয়তো ওর মুখের ভিতরে মাছি ঢুকে যেত। যাই হোক, প্রিন্স সামনে তাকিয়ে চমকে ওঠে। সে পুরোপুরি শকড।
ভাবার মতো সামনে তাকিয়ে হা হয়ে থাকার কারণ উদ্ঘাটন করতে গিয়ে সে কথা হারিয়ে ফেলেছে। সেই মেয়ে 10 মিনিট আগে যার সাথে ধাক্কা লাগলো, সামনে একটা গোল গোল চশমা পরা মেয়ে রাগে নাক লাল করে দাঁড়িয়ে আছে। প্রিন্স ভালো করে দেখে, আরে এটা তো সেই মোটকুটা, মানে মোটাও না চিকনও না, কিন্তু তবুও মনে মনে তাকে মোটকু বলে সম্বোধন করে প্রিন্স। মেয়েটার মুখটা গোলগাল, সাথে গোল ফ্রেমের চশমা, ঘন কালো চুল আর অ্যাশ কালারের বোরকা ও স্কার্ফ পরা। প্রিন্স ভাবে, এটা কি হলো ভাই? দিনের বেলাতে দেখলো চুলগুলো খুলে ভাব নিয়ে প্রকৃতি দেখছে, এখন সন্ধ্যার আগে বোরখা কিসের? আবার একটু আগে কথা শোনালো। যাই হোক, মেয়েটির স্কার্ফটি গোলাপি ফুলের মতো করে মাথার উপর পেঁচানো, চোখে গোল চশমা আর লম্বা চুল ঠিকই স্কার্ফ ভেদ করে নিচে এসে গ্রীবদেশের সৌন্দর্যের মতো শোভা বর্ধন করে আছে। প্রিন্স হা হয়ে তাকিয়ে থাকে। ক্রাশের বস্তা যেন কখন তার ফুল হয়ে উপচে পড়তে শুরু করেছে, আর তার মনের ড্রাম থেকে সে খেয়ালও মোটেও করেনি। প্রিন্স অবাক হয়ে চেয়ে থাকে। যতবার দেখছে ততবারই সে শিহরিত হচ্ছে মেয়েটার মায়াবী চেহারার উপরে। কিন্তু তখনই মায়া ঝাড়ি দিয়ে বলে, কি ছেলে আবার কি? হ্যাঁ, ওই জীবনে কি কাউকে দেখেননি? এভাবে তাকিয়ে আছেন কেন? তাও আবার নিজের থেকে এসে ধাক্কা দিয়ে সরিও বলছেন না। আহ কি কষ্ট! প্রিন্সের মনে হয় যেন কোকিলের বাচ্চা আজকে পয়দা হয়ে কাকের মতো ম্যাও ম্যাও করছে। ধুর, কি বলছে সে? নিজের মনেই নিজেকে সংশোধন করে প্রিন্স। ন্যাকামো মানাচ্ছে না তার সাথে। এখন ক্যারেক্টার পাল্টাতে হবে তাকে। ভদ্র হলে মেয়েরা ব্রেকআপ করে। তার 24টা গার্লফ্রেন্ড তো এসবের জন্যই গেছে, আর ভদ্রতা দেখাবে না সে। প্রিন্স এবার লেজ কাটা সিংহের মতো গর্জন করে বলে, এই যে মিস, আপনি চোখে দেখেন না? আপনি কানা নাকি? চোখের উপরে তো আরও দুটো চোখ লাগিয়েছেন, তবুও সুন্দর সুদর্শন ছেলে দেখে কাছে আসার ধান্দা। তখনই কিছু বলিনি, এবার আর ছাড় নয়। এই ছেলে, এই আমি কানা? কে আসছে আগে এখানে? তখনও এমন করছেন? যেই আসো, আপনি কানাই তো। চুপ! ওই জানেন আমি কি? জানি তো, চশমা আলী কানির সুন্দরী হানি। বলছি, একটা ছবি তুলতে দিবেন? মানে কেন? আমার আম্মাকে দেখেই বলবো তার বৌমা। শাট আপ বেয়াদব! চশমা আলী কানি কোথাকার। উফ, অসহ্য! মায়া রাগে গজগজ করতে করতে সেখান থেকে গটগট করে চলে যায়। প্রিন্স তার যাওয়ার পথের দিকে তাকিয়ে মুচকি হাসে। তার মনে হয় এবার কাজ হবে। বেশি ভদ্র সেজে কোনো লাভ নেই। মায়ের মতো মেয়েদের একটু রাগিয়ে না দিলে লাইনে আনা যাবে না। প্রিন্স তার চুলের স্টাইলটা একবার ঠিক করে নেয়। শীতের কাঁপুনিটা এখন আর তাকে কাবু করতে পারছে না। মায়ের রাগী চেহারা ঝিলিক যেন তার শরীরে গরম রক্তে স্রোত বইয়ে দিচ্ছে। মেয়েটা প্রিন্সের সামনে থেকে চলে গেছে অনেকটা আগেই, কিন্তু সে গেল তো গেল, প্রিন্সের মনটা সাথে করে নিয়ে চলে যায়। প্রিন্স বিড়বিড় করে বলে, হুর, এই কারণেই লাইলাবি বলেছিল শালার নারীর কাছে পুরুষ বন্দি ঘোড়ায় 18 মাস। প্রিন্স যেন আসলেও মায়ের মায়ায় বন্দি হয়ে গিয়েছে। মেয়েটা দেখতে তো পুরোই ঝাক্কাস, কিন্তু তার মেজাজখানার রূপের থেকেও বেশি কড়া। প্রিন্স একা একাই বিড়বিড় করে মেয়েটাকে নিয়ে কথা বলতে থাকে। মায়া সোজা অহনার রুমে চলে যায়। প্রিন্স বোকার মতোই তাকিয়ে থাকে সেদিকে। মনে মনে ভাবে, অহনা বোন কোথায় তুই? প্রিন্স অহনার রুমের দিকে যাবে, তখনই অর্ক এসে বাধা দেয়। কি ভাইয়া, কি হলো? ওদিকে কই যাও? চলো বাইরে যাব। রাখ তোর বাইরে যাওয়া, আগে বল ওই মেয়েটা কে রে? কোন মেয়েটা? আরে একটু আগে যার সাথে কথা বলছিলাম, চোখে 10 ইঞ্চি ডিসপ্লের মতো চশমা লাগানো। ও, মেয়েটার নাম মায়া। মায়া? প্রিন্স আর মায়া, নামটা কি ওপর থেকে সেট করা নাকি? তুমি ভালো হবে না ভাইয়া, মেয়ে দেখলে সব তোমারই হয়। চুপ থাক। মায়া বুঝলাম, কিন্তু সে কে? মানে তোর কি হয়? আরে ও আমার খালাতো বোন, মানে তোমার মেঝো আম্মু, মানে আমার মায়ের বোনের মেয়ে। বান্ধবীদেরকে নিয়ে এসেছে আজকে দুপুরে। ও, এটা কি সেই মায়া? হ্যাঁ, যাকে তুমি ছোটবেলায় চুমু খাইতে গিয়ে কামড় দিয়েছিলে গালে। ইস ভাই, ওরে সামনে নিয়ে আয়। আর কামড় দেব না, এবার সত্যি চুমো খাবো। কি বলো ফাজিল বেড়া? অর্ক, মায়া আগে তো এমন ছিল না, হুট করে এত সুন্দর হলো কি করে রে? জিজ্ঞাসা করিস তো। কি জিজ্ঞেস করবা?
অর্ক প্রিন্সের হাত ধরে টেনে নিয়ে যায়, কিন্তু প্রিন্সের মনটা মায়ের কাছে পড়ে থাকে। সন্ধ্যার সময় চাচাদের আরও অনেক গেস্ট বাড়িতে আসে। প্রিন্সকে না জানিয়েই তার আপু আর আম্মু বাড়িতে হাজির হয়। প্রিন্স মনে মনে ভাবে, কি ফাজিল আমার আম্মা, তার মা বাবা দুজনে উইকেন্ডে ঘুরতে যায় কিন্তু তাকে জানায় না। মা বাবাকে আর বাবা মাকে খাইয়ে দেয়, অথচ মাঝখানে প্রিন্স না খেয়ে বসে থাকলে কেউ একটু দেখেও না। বাড়িতে ঢুকে সারা জায়গাতে মায়াকে খুঁজে বেড়ায় প্রিন্স। না, আর শীত সহ্য করা যাচ্ছে না। সোয়েটার পরে প্রিন্স একটু ছাদে এসে দাঁড়িয়ে থাকে। শীতের কারণে ছাদ এখন একদম ফাঁকা। তখনই কারো আওয়াজ শুনতে পায় সে। তুই এখানে, আর আমি সারা বাড়ি তোকে তন্ন তন্ন করে খুঁজছি। প্রিন্স ঘুরে তাকায়, তার মা জাহিমা সামনেই দাঁড়িয়ে আছে। প্রিন্স মাকে বিশেষ পাত্তা দেয় না। জাহিমা প্রিন্সের দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলে, চুপ করে আছিস কেন? কি হয়েছে তোর? আম্মু, ক্রাশ আর বকা দুটোই খেয়েছি। মানে কি বলছিস এসব? একটা মেয়ের উপর ক্রাশ খেয়েছি, আর সেই মেয়ের থেকে বকাও খেয়েছি। ভালো হয়েছে, বেশি করে বকেছে তো, তোকে তো থাপড়ানো উচিত। আম্মু, ভালো লাগছে না, একটু ঘুমাবো। বাড়িতে অনেক লোক, তুমি একটু ঘুমানোর ব্যবস্থা করো তো। তোকে যে কেন আগে পাঠালাম কে জানে, সারাক্ষণ শুধু ঢং। গেলাম আমি, থাক তুই এখানে। জাহিমা গজগজ করতে করতে ছাদ থেকে নেমে যায়। প্রিন্স আবারও একা হয়ে যায়। সে আকাশের দিকে তাকিয়ে মায়ের কথা ভাবতে থাকে। ছোটবেলার সেই মেয়েটি যে এখন এত বড় আর সুন্দরী হয়ে সামনে আসবে তা সে কল্পনাও করেনি। প্রিন্স ছাদে পায়চারি করে আর মায়ের কথা ভাবে। কিছুক্ষণ পর অর্ক আসে প্রিন্সকে ডাকতে। প্রিন্সকে নিয়ে সে নিচের তলার একটা ঘরে যায়। রুমটা অনেক গোছানো আর পরিপাটি। ঘরের চারপাশের দেয়ালে একগাদা কার্টুনের ছবি লাগানো। মোটু পাতলু, বেইনটেন, নিক্স, র্যাপিড রোল, ডোরেমন, আরও কত কি। বিছানার কোল বালিশের বদলে দুইটা বড় বড় টেডি বিয়ার রাখা। ঘরটা দেখলেই যে কেউ বুঝতে পারবে এটা কোনো মেয়ের রুম। বিছানায় বসতেই অর্ক প্রিন্সকে ঘুমোতে বলে দ্রুত সেখান থেকে চলে যায়। প্রিন্স ভাবছে এখন একটু শান্তিতে ঘুমানো যাবে। সে একটা বড় টেডি নিয়ে বিছানায় শুতে যাবে, তখনই খেয়াল করে তার উপরে বৃষ্টির মতো পানি পড়ছে। প্রিন্স লাফিয়ে উঠে দেখে সামনে সেই মেয়ে, অর্থাৎ মায়া দাঁড়িয়ে আছে কোমরে হাত রেখে। এই ছেলে, তোর সাহস কি করে হয় আমার রুমে আসার? আমি এত কষ্ট করে এই রুমটা ম্যানেজ করলাম। বাড়িতে আমার রুমের মতো এই রুমটা তৈরি করেছি সেই দুপুর থেকে। অনেক কষ্ট করে গাড়িতে করে এই বড় টেডিগুলো এনেছি যাতে যাতে করে আমার ঘুমাতে অসুবিধা না হয়। আর তুই এসেছিস আমার রুম দখল করতে? আমার রুমে আমি কাউকেই আসতে দিই না। আর তুই বাদর ছেলে, বেরো এখানে থেকে বলছি। আরে, এই মেয়ের সমস্যা কি ভাবে প্রিন্স। মেয়েটা কি তাকে চিনতে পারছে না? প্রিন্স মনে মনে ভাবে চিনবে কি করে, তখন তো তার বয়স মাত্র 4-5 বছর, আর মায়াও তখন ছোট। মানে বয়সে একটু বড় হলেও সে সময় তো আর সব কিছু মনে থাকবে না। কিন্তু মেয়েটা তো দেখি প্রচণ্ড ঝাড়িবাজ। প্রথমে ঝাড়ি দেয় আর এখন সরাসরি তুই তুকারি শুরু করে দিয়েছে। রুমে এসেছে বলে কি এমন তুই তুই করে বলতে হবে? ভালোভাবে বললেই তো প্রিন্স চলে যেত। প্রিন্স কপাল কুঁচকে মায়ের দিকে তাকিয়ে বলে, না মানে আমি ঘুমাবো তো, তাই এই রুমে আসি। আমাকে এখানেই থাকতে বলা হয়েছে। ঘুমাবি তো আমার রুমে কেন? আর কি বাড়িতে কোনো ঘর নেই? যাস না কেন এখনো? দাঁড়িয়ে আছিস কেন এখানে? আসলে বাড়ির সব ঘরেই লোকজনে ভরা, তাই অর্ক আমাকে এই ঘরে নিয়ে এসেছে। আমি এখানেই ঘুমাবো আজ। আমার রুম থেকে যা বলছি। এখানে আসার আগে আমি এই রুমে বুকিং দিয়ে এসেছি, না হলে আসতাম না। এখন এটা আমার পার্সোনাল রুম, বেরো এখনই। কেন? আমি যাব কেন? আমি আজ এখানেই ঘুমাবো। আপনি যান এখন। ফালতু কথা বলে বিরক্ত করবেন না তো। দেখ বান্দর মার্কা ছেলে, তুই আমার সামনে থেকে যা, না হলে তোর খবর আছে। আমাকে চিনিস না তুই। আরে বাবা, এই মেয়ে তো দেখি দারুণ ঝগড়াটে। চোখে চশমা পরা মেয়েগুলোকে প্রিন্স ভেবেছিল খুবই কোমল প্রকৃতির হবে, কিন্তু এখন তার মনে হচ্ছে সব চশমাওয়ালি হলো এক একটা ঝগড়ার টিপ্পা। মায়ের রাগ করে এক বালতি পানি আনতে যায়। প্রিন্স বুঝতে পারে মেয়েটা আবার তাকে ভেজাবে। মায়া পানি নিয়ে আসতে গেলে প্রিন্স জাপটে ধরে বালতি টেনে ধরে। ব্যাস, শুরু হয় দুজনের মধ্যে প্রবল ধাক্কাধাক্কি। এক পর্যায়ে প্রিন্সের ধাক্কায় মায়া ছিটকে গিয়ে দেয়ালের কোণায় ধাক্কা খায়। মায়ের কপালে সামান্য একটু কেটে যায় আর সেখান দিয়ে সামান্য রক্ত বের হয়। ব্যাস,
আর যায় কোথায়? মায়া চিৎকার করে সারা বাড়ি মাথায় তোলে। ও মা গো, খালাগো বাড়ির সবাই গো, আমাকে মেরে ফেললো গো। মায়া চিৎকার শুনে প্রিন্সের আত্মা কেঁপে ওঠে। সে বুঝতে পারে এখন বাড়ির সবাই আসলে তার আর রক্ষে নেই। প্রিন্স আর কি করবে? ভয়ে দিল এক দৌড়ে অর্কদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তার অন্ধকার গলিতে চলে আসে সে। না বাবা, সে এখন আর ও বাড়িতে যাবে না। মায়ের এই ভয়ঙ্কর রূপ দেখে প্রিন্সের 25 নম্বর প্রেম হওয়ার আগেই যেন বিচ্ছেদের ঘণ্টা বেজে ওঠে। কিছুক্ষণ পর আবারও বিয়ে বাড়িতে ফিরে আসে প্রিন্স। বাড়িতে পা দিয়েই সে থতমত খেয়ে যায়। চারদিকে হট্টগোল আর মানুষের জোরে জোরে চিল্লা চেঁচামেচি ভেসে আসছে। ভিড়ের মাঝখান থেকে কেউ একজন বেশ জোরেই ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। প্রিন্স দাঁড়িয়ে পড়ে আর মনে মনে ভাবে, ব্যাপারটা কি? কিছুই তো বুঝতে পারছি না। মায়া তো খুব সামান্য লেগেছে, তাহলে এই কান্নার রহস্য কি? বিয়ে বাড়িতে কান্না, তাও আবার এমনভাবে? প্রিন্স উৎসুক হয়ে সামনে এগিয়ে আসে। হঠাৎ ভিড়ের মাঝখান থেকে কেউ একজন গর্জে ওঠে। মায়া মা, তুই শুধু নাম বল, কে তোকে ধাক্কা মেরে কপাল ফাটিয়ে দিয়েছে? ওর হাড় গোড় সব আজকে আমি ভেঙে ফেলবো। কে সে? তুই কি চিনিস তাকে? কথাগুলো শুনে প্রিন্স নিজেই বিষম খেয়ে জোরে কেসে ওঠে, কারণ এই ভয়ঙ্কর কথাটি তার নিজের আম্মু জাহিমা বলেছে। আর যাকে উদ্দেশ্য করে বলেছে সে হলো মায়া। প্রিন্স মনে মনে ভাবে, যাকে নিয়ে এত বিচার বসছে সেই মহামান্য ভদ্র ছেলেটাই তো আমি যে মায়ের কপাল ফাটিয়েছি তা এখন প্রকাশ পেলে কী যে হবে। প্রিন্স দীর্ঘশ্বাস ফেলে ভাবে, কি মাইনকা চিপায় পড়লাম, ধুর, ভালোই লাগে না। এমন সময় মায়া ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে, আরে না না আন্টি, আমি ঠিক আছি, কিছু করতে হবে না আপনার। প্রিন্স আর চোখে দাঁড়িয়ে মনে মনে বলে, আরে ভাই ঠিক আছিস তো? ভ্যাবা করে সবার সামনে এতক্ষণ ধরে কান্নার কি আছে? এখন যদি মায়া নাম বলে দেয় যে প্রিন্স সব করেছে, তাহলে যে কি একটা কেলেঙ্কারি হবে তা ভেবেই প্রিন্সের হাত পা ঠান্ডা হয়ে আসে। আর তার আম্মু হয়েছে একজন মহাদরদি। এদিকে তার নিজের ছেলে প্রেমের শোকে পাথর হয়ে আছে, সেটা তার চোখেই পড়ছে না। মায়ের কথা শুনে জাইমা আবার বলে, কিছু না মানে কি বলছিস মা? যে তোর কপাল ফাটিয়েছে তারে কিছু না করেই আমি ছেড়ে দিব? তুই শুধু একবার দেখিয়ে দে চান্দুটাকে, তারপর দেখ ওর হাত পা কিভাবে আমি ভাঙি। প্রিন্স মনে মনে বলে, ও আল্লাহ, আমি এটা কি করলাম? যখন ধাক্কা দিয়েছিলাম তখন তো মনে হলো কিছু হয়নি, এখন দেখি আসলেও মায়ের কপাল কিছুটা কেটে গেছে। জাইমা যে রাগে কথা বলল, আর এই মেয়ে যে চরম ঝগড়াটে মেয়ে, তাতে দুজন মিলে প্রিন্সকে আজ কাঁচাই চিবিয়ে খাবে। বিয়ে বাড়িতে কি একটা কাণ্ড হয়ে গেল ভাবে প্রিন্স। সে নিজের মনে আফসোস করে, কেন যে সেই বিয়ে বাড়িতে আসলো। পরিবেশ কিছুটা ঠান্ডা হলে, বিশেষ করে মায়া যখন তার ঘরে চলে যায়, তখন প্রিন্স মাথা নিচু করে চোরের মতো আম্মুর ঘরের দিকে যায়। সে ঘরে ঢুকে ধপ করে বিছানাতে বসে পড়ে। প্রিন্স বিছানায় বসা মাত্রই জাইমা দৌড়ে ঘরে এসে হাজির হন। প্রিন্স ভয়ে একবার বড় করে ঢোক গেলে আর আম্মুর দিকে তাকিয়ে থাকে। সে ভাবে জাইমা হয়তো এখনই তার গালে কষিয়ে চড় দিবে আর অনেক বকাবকি শুরু করবে। প্রিন্স মনে মনে সব কিছুর জন্যই প্রস্তুতি নিয়ে নেয়। তখনই জাইমা অদ্ভুত সুরে বলে, আরে প্রিন্স, তুই কোথায় ছিলি এতক্ষণ? কে? ও আম্মু। কেন আম্মু, কি হয়েছে? আরে আর বলিস না, একটা কাণ্ড হয়ে গেছে। আচ্ছা তাহলে বলছি না কিছু। আরে গাধা, মায়া আছে না আমাদের? তোমাদের মায়া মানে কে সে? আমি চিনি না তো। আরে ইডিয়েট, মেজ বউয়ের বোনের মেয়ে। জন্মের পর থেকে সে এখানেই বড় হয়েছে, তোর থেকে 1 বছরের বড়। 5 বছর হয়েছে সে সিঙ্গাপুর থাকছে, এখন আবার একেবারে চলে এসেছে এখানে। আসলে ওর মা নেই তো, তাই মেজ বউ ওকে নিজের কাছে এনে রাখছিল আর পড়াশোনার জন্য সিঙ্গাপুর পাঠায়, বুঝেছিস এখন? তোর কি কিছুই মনে নেই? একবার ছোটবেলায় সে তোর গালে চুমু দিছিল আর তুই সেটার জন্য রেগে ওর গালে জোরে কামড় দিছিলি। সেই মায়া মনে পড়েছে এবার? ও আচ্ছা, তো তাতে কি হয়েছে এখন? আরে যা বলছিলাম আগে শোন। মায়াকে নাকি কে মাথা ফাটিয়ে দিয়েছে। মাথা নাকি? কপাল তো তাও তো খুব সামান্য। কিন্তু তোকে তো আমি ভিড়ের ভিতরে দেখিনি, তুই জানিস কি করে সে সামান্য লেগেছে? ইয়ে মানে না,
আসলে তোমরা তো ওটা নিয়েই বাইরে অনেক বকবক করছিলাম, তাই শুনেছি আর কি। ও, বেটাকে একবার যদি পায় না, তবে ওর খবর আছে কে যে এমন পাষণ্ড কাজটা করেছে। ধুরো, থামো তো। অন্যের জন্য তোমার অনেক দরদ উতলে পড়ছে। মানুষের নিয়ে এত ভালোবাসা আমার একদম ভালো লাগে না। জাইমা প্রিন্সের দিকে আর চোখে তাকাতে থাকে। প্রিন্স বুঝতে পারে তার আম্মু মনে হয় কিছু একটা সন্দেহ করছে। রাত 10টা বাজে। বিয়ে নিয়ে বাড়িতে প্রচুর কাজ করছে সবাই। উৎসবের আমেজ চারিদিকে ছড়িয়ে আছে। এদিকে প্রিন্সের পেটে ক্ষুধার চড়া সুর বাজছে, কিন্তু কারো কোনো খেয়াল নেই তাকে নিয়ে। অবশ্য একটু আগেই সে হালকা করে কিছু একটা খেয়ে নিয়েছে, কিন্তু এখন আবার নতুন করে ক্ষুধা লাগছে তার। প্রিন্স অর্ককে ডাকে। অর্ক তড়িঘড়ি করে প্রিন্সের সামনে আসে। কনকনে শীতের ভিতরেও ছেলেটা ঘেমে একাকার হয়ে গেছে কাজ করতে করতে। প্রিন্স মনে মনে ভাবে, সে বোঝে না অর্কের আশেপাশে মেয়েরা এত ঘুরঘুর কেন করে। প্রিন্সকে তো কেউ চোখেই দেখে না। বলো জলদি, কি হয়েছে? কিছু খাওয়া ভাই, প্রচুর ক্ষুধা লাগছে তো। কি খাওয়াবো? তুমি নিজেই যাও, ব্যবস্থা করে খেয়ে আসো ভাইয়া। আমি এখন একদম পারবো না, অনেক কাজ বাকি আছে। পারবি কি? সারাটা সময় তো মেয়েদের নিয়েই পড়ে আছিস। তোমার মতো লজ্জা নাকি? থাকো তুমি এখানে। অর্ক বিরক্ত হয়ে চলে যায়। প্রিন্স গজগজ করতে করতে রুম থেকে বাইরে আসে। অনেক লোকজনের আনাগোনা বাড়িতে। ঘুরতে ঘুরতে প্রিন্সের চোখ যায় মায়ের ঘরের দিকে। ঘরের ভিতরে টেবিলে কি যেন ঢাকা আছে একটা সুন্দর ঢাকনা দিয়ে। প্রিন্স দরজার কাছে গিয়ে উকি মেরে দেখে ঘর একেবারে ফাঁকা। সে পা টিপে টিপে টেবিলের কাছে যায়। প্লেটে ঢাকনা তুলতেই প্রিন্স দেখে কতগুলো ফুচকা একদম রেডি করে সাজিয়ে রাখা আছে। আহা, লোভনীয় দৃশ্য দেখে প্রিন্স কি আর পাইকে। সে কোনো কিছু না ভেবেই গপাগপ খাওয়া শুরু করে। কয়েক মিনিটের ভিতরেই সব ফুচকা শেষ করে ফেলে সে। খাওয়া শেষ করে যখনই একটা লম্বা ঠেকুর তুলে, তখনই পিছন থেকে কারো গগন পিতারি চিৎকার শুনতে পায় প্রিন্স। এই এই শয়তান ছেলে! প্রিন্স চমকে ওঠে। যে চিৎকার দিয়েছে সে আর কেউ নয়, মায়া। প্রিন্স ঘুরে তাকায়। তার দিকে প্রচণ্ড রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে মায়া। প্রিন্স ভাব নিয়ে এমন এক মুড দেখায় যেন কিছুই হয়নি। সে নির্বিকার ভঙ্গিতে বলে, কিছু বলবেন? এমন অভদ্রের মতো চিৎকার করছেন কেন আপনি? তুই আমার ফেভারিট ফুচকা খেয়ে ফেললি কেন? তোরে আমি এবার খুন করেই ফেলবো। আপনার ফুচকা? কিন্তু নাম তো লেখা ছিল না এটাতে। টেবিলে পেয়েছি তাই খেয়েছি। খাওয়াচ্ছি তোর মজা, তোকে আমি আজ দেখে নেব। কথাটা বলেই মায়া তার চোখের চশমাটা একবার ঠিক করে নেয়। সে পাগলের মতো রুমের এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করছে, আর রাগে কাঁপতে কাঁপতে প্রিন্সকে বলে, তোকে এখন খুন করব আমি। তোর কত বড় সাহস, তুই আমাকে ধাক্কা দিয়ে কপাল ফাটিয়েছিস, আবার আমার কষ্টে বানিয়ে আনা ফুচকা খেয়েছিস। এবার তোর খবর আছে, অনেক খারাপ আছে এবার। কি 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 করবেন? একদম কাছে আসবে না বলে দিলাম। দেখাচ্ছি মজা। মায়া এক কোনায় পড়ে থাকা একটা লাঠি তুলে নেয়। প্রিন্স বুঝতে পারে এবার আর রক্ষে নেই। মায়া চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। প্রিন্স রুমের ভিতরেই দৌড়তে শুরু করে, আর মায়া তাকে ধরার জন্য বিছানায়। প্রিন্স আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। সে সোজা দৌড়ে নিজের আম্মু জাহিমার কাছে গিয়ে হাঁপাতে থাকে। জাহিমা তার ছেলের এমন অবস্থা দেখে কিছুক্ষণ বোকার মতো চেয়ে থেকে বলে, কি রে, এমনভাবে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তোর? মনে হচ্ছে যেন কোনো দৌড় প্রতিযোগিতা করে আসছিস। এত অস্থির লাগছে কেন তোকে? না আম্মু, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। প্লিজ তুমি আমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দাও এখনই। আরে কি হয়েছে, কি সেটা বলবি তো? হঠাৎ করে বাড়ি যাওয়ার বায়না ধরলি কেন? না মেজো আম্মু, আমি কিছু বলতে পারবো না। এখানে থাকলে আমি যে কোনো সময় খুনও হতে পারি। তুমি আমায় বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দাও। আমি যদি খুন হই তবে তোমরাও কিন্তু সমান দোষী হবে। আরে বাদ দে মেজো, ওর মতো ফাজিল ছেলের মাথায় কখন যে কি ভূত চাপে তার কোনো ঠিক নেই। এর থেকে আমরা যে গল্প করছিলাম সেটাই করি। ওই যা, তোর লেজ কাটা বান্দর আমার সামনে থেকে এখন যা। শোন প্রিন্স, তোর এখন কোনোভাবেই যাওয়া হবে না। বিয়ে শেষ হলে আরও কদিন আমাদের এখানে থেকে যাবি। তার আগে যাওয়ার কথা ভুলেও মুখে আনবি না কিন্তু। কত বছর পর এলি বলতো? মেজো আম্মু, তুমি বুঝতে পারছো না,
এখানে থাকলে আমার প্রাণ সংশয় হতে পারে, আমার জীবন চরম বিপন্ন। আমার তোর থেকে অনেক ভালো জানি যে তোর প্রাণ যাবে কিনা। চুপচাপ এখানে থাকবি, আর যদি কাউকে না বলে চলে যাস তবে তোর খবর আছে। যা এখন এখান থেকে ভাগ। প্রিন্স মনে মনে বলে। কি জ্বালায় পড়লাম রে ভাই, এখানে থাকলে তো ওই মায়া চশমালি কানি হানি আমাকে নানির খালিঘর দেখিয়ে দেবে। সুযোগ পেলে আমার সাথে যে কি করবে তা কেবল উপরলাই জানেন। ভালো লাগে না। প্রিন্স ভয়ে ভয়ে রুম থেকে বের হয়। সে চারদিকে চোরের মতো উকিঝুঁকি মারে। যদি মায়াকে লাঠি হাতে দেখা যায়, সে আবারও দৌড়ে অর্কের রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। লেপের নিচে ঢুকে সে নিজেকে লুকিয়ে ফেলে আর মায়ার হাত থেকে বাঁচার উপায় ভাবতে থাকে। অল্প কিছু সময় পর গ্রামের চেয়ারম্যানের প্রভাবশালী ছেলে রাশিক দলবল নিয়ে অর্কদের বাড়িতে বিয়ের দাওয়াতে আসে। বাড়ির সামনে দামি বাইকের শব্দ আর একদল ছেলের হইচই শুনেই বোঝা যায় এলাকার তাদের দাপট কতটা। ওর বন্ধু রাশিক বাড়ির ভিতরে ঢুকেই চারিদিকে জিসান বলে, মামা এখানে আসতেই চারপাশে দেখ কত মেয়ে, পটাবি না? একটা পেলে আর লাগবে না রে। আরে চিন্তা করিস না, আমি আসছি না। চারপাশে তাকা, দেখ কোন মালটাকে ভালো লাগছে, সেটাকেই পটাবো। সবাই চারপাশে শিকারি চোখে তাকাতে থাকে। হঠাৎ রাশিকের চোখ পড়ে মায়ার উপর। মায়া তখন বাড়ির এক কোণায় দাঁড়িয়ে বান্ধবীদের সাথে কথা বলছে প্রিন্সকে নিয়ে। রাশিক মায়াকে দেখেই থমকে দাঁড়ায় আর তার দিকে এগিয়ে যায়। মায়ের ফিগার দেখে সে নিজেকে সামলাতে পারে না। সে বলে, এই যে সুন্দরী, আপনার নাম কি? আমি চেয়ারম্যানের ছেলে রাশিক। এই গ্রামে আমার হুকুম ছাড়া একটা পাতাও নড়ে না। আপনাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে। আমি আপনাকে প্রপোজ করতে আসছি। আপনি কি আমার গার্লফ্রেন্ড হবেন? মায়া রাশিকের এমন অভদ্র কথা শুনে অবাক হয়। সে রাশিকের আপাদমস্তক একবার দেখে প্রচণ্ড বিরক্তিতে মুখ বাঁকায়। মায়া তার চশমাটা একবার ঠিক করে নিয়ে রাগী স্বরে বলে, আপনার লজ্জা করে না একটা বিয়ের বাড়িতে এসে ভাবে কথা বলতে? আপনি কে তা জানার আমার কোনো দরকার নেই। আপনার মতো অসভ্য ছেলের সাথে কথা বলাও তো আমার রুচিতে বাড়ছে। সামনে থেকে সরুন। কথা নেই কোয়া নেই, অভদ্রের মতো এসে প্রপোজ করতে চান, বেয়াদব কোথাকার। আরে বাহ, মেজাজ তো দেখি বেশ করা, একদম আপনার টাইট ফিগারের মতো দেখছি। উফ, তবে আপনি জানেন না, আমি চাইলে এখনই আপনাকে এখান থেকে নিয়ে যেতে পারি। আমার সাথে রিলেশন করলে আপনার লাভই হবে। ভেবে দেখুন সুন্দরী। মুখ সামলে কথা বলবেন, আপনাকে দেখে আমার ঘৃণা লাগছে। আর একটা বাজে কথা বললে আমি চিৎকার করে লোক জড় করবো। ফালতু লোক কোথাকার, সরেন তো আমার সামনে থেকে। মায়ার এমন সরাসরি অপমান রাশিক মেনে নিতে পারে না। তার সাঙ্গপাঙ্গদের সামনে এভাবে অপমানিত হয়ে তার মেজাজ বিগড়ে যায়। রাশিক মায়ার দিকে এক পা এগিয়ে এসে খুব নোংরাভাবে হাসে। কি বললি তুই? ফালতু লোক? তুই কি চশমা পরা ডাব্বা চেয়ারের কোনো বড় ঘরোয়ানি মেয়ে ভাবছিস নিজেকে? তোর মতো মেয়েদের আমরা খেলনা মনে করি। দেখতে তো মাশাল্লাহ বেশ গোলগাল, একদম নরম শরীর। উফ, হাত বোলাতে সেই লাগবে, কিন্তু অনেক অভিজ্ঞতা আছে মনে হচ্ছে। কতজনের বিছানায় গিয়ে এমন মেজাজ দেখাস শুনি? আমার সাথে চল, দেখি কতটা বিছানা গরম করতে পারিস। রাশিক আরও অনেক নোংরা আর কুৎসিত কথা মায়াকে বলতে থাকে। মায়ের শরীরের উপর তার কুদৃষ্টি এমনভাবে পড়ে যে মায়া নিজের ভিতরেই ঘেন্নার রাগে জ্বলে ওঠে। রাশিক যখন মায়ার খুব কাছে গিয়ে কানে কানে বলে, তোর শরীর দেখে মনে হচ্ছে অনেক জনের বিছানাতে গেছিস, একদম হাতে করে সব বানিয়ে দিয়েছে। নিয়মিত কারোর সাথে বিছানাতে সময় কাটাস তাই না? চল মাগি আমার সাথে, তোর তেজ আজকে বের করাবো। চিন্তা নাই, টাকা চাইলে টাকাও পাবি। এমন করিস কেন? আমি বুঝি তো তোরা এখানে আসছিস আমার মতো ছেলের জন্যই। চল না। রাশিকের থেকে এমন একটা জঘন্য কথা শুনতেই মায়া আর নিজেকে সামলাতে পারে না। মায়া জোরে রাশিকের গালে একটা চড় বসিয়ে দেয়। চড়ের শব্দে পুরো এলাকা নিস্তব্ধ হয়ে গেল যেন। মায়া বলে, জানোয়ারের বাচ্চা, তোর কত বড় সাহস তুই আমার সাথে এমন নোংরা কথা বলিস? এই তোর চেয়ারম্যান বাবার শিক্ষা এটাই? শুয়োরের বাচ্চা, কুত্তা, হারামি দুরশালা। সবার সামনে চড় খেয়ে রাশিক হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে চট করে মায়া চুল ধরে হ্যাচকা টান দেয়। বাড়ির লোকজন কিছু বুঝে ওঠার আগেই রাশিকের বন্ধুরা পিস্তল বের করে সবাইকে ভয় দেখায়। ভয়ে কেউ আর এগিয়ে আসে না। রাশিক দেরি না করে মায়াকে জাপটে ধরে তুলে নিয়ে বাইকের দিকে যায়। মায়া অনেক ভয় পায় আর কান্নাকাটি করতে থাকে। মায়া বাড়ির সবার দিকে তাকালো, তারপর চিৎকার করে বলে, ও মা গো, বাঁচাও,
আমাকে ছেড়ে দে বলছি, জানোয়ার, ছেড়ে দে আমাকে, খালাম্মু বাঁচাও। রাশিক মায়ার কোনো কথা শোনে না। সে মায়াকে তুলে নিয়ে দ্রুত গতিতে গ্রামের শেষ প্রান্তে একটা নির্জন জায়গায় চলে যায়। কেউ ভয়ে এগিয়েও আসে না। রাশিক জঙ্গলের ভিতরে আনে। এটি একটি ভাঙা দালান, যেখানে রাশিক আর তার বন্ধুরা সবসময় আড্ডা দেয় আর মেয়ে পটিয়ে বা টাকা দিয়ে এনে নোংরা কাজ করে। মায়াকে সেখানে এনে একটা অন্ধকার ঘরে ছুঁড়ে ফেলে দেয় রাশিক। তারপর বলে, অনেক তেজ দেখেছিস না, সবার সামনে চর মেরেছিস আমাকে। আজ তোকে আমি ছাড়বো না, তোকে আজ ধর্ষণ করব আমি। দেখে কোন বাপ তোকে বাঁচাতে আসে। আজ রাতটা হবে তোর জীবনের সবচেয়ে বড় ভুলের রাত। মায়া ঘরের কোনায় বসে হাওমাও করে কাঁদতে থাকে। তার গায়ের ওড়নাটা রাশিক টেনে সরিয়ে নিয়েছে, দূরে ফেলে দিল। মায়া চুলগুলো সব এলোমেলো হয়ে আছে। রাশিক আর তার বন্ধুরা মায়াকে নিয়ে অনেক বাজে কথা বলতে থাকে। এই চশমা আলী, এখন আর তেজ কই গেল তোর? এখন তো তোর গলার আওয়াজও বের হচ্ছে না। তোকে তো এখন একদম অসহায় মুরগির মতো লাগছে। আমার বন্ধুরা দেখ তো জিনিসটা কেমন। মামা কি হট ফিগার মালটা, উফ, খেতে দারুণ লাগবে মামা, আমি আগে যাই। আরে পাবি সবাই। ওদিকে অর্কদের বাড়িতে তোলপাড় শুরু হয়ে যায়। বাড়ির আদরের মেয়েকে চেয়ারম্যানের ছেলে সবার সামনে থেকে তুলে নিয়ে গেছে। এটা কেউ মেনে নিতে পারছে না। অর্কের বাবা চেয়ারম্যানকে দাওয়াত দিয়েছিল। সে বলেছিল তার ছেলে যাবে। রাশিকে সেই ঝামেলাটা বাঁধিয়ে দিল। অর্কের বাবা আর প্রিন্সের বাবা থানায় কল করে, কিন্তু পুলিশ যখন শোনে যে অপরাধী চেয়ারম্যানের ছেলে, তখন তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। অফিসার, আমাদের একটা মেয়েকে চেয়ারম্যান লতিফের ছেলে তুলে নিয়ে গেছে, জলদি কিছু করুন। আমরা দেখছি স্যার, আপনারা একটু অপেক্ষা করুন, ফোর্স পাঠানো হচ্ছে। কিন্তু অনেক সময় পার হয়ে গেলেও পুলিশের কোনো পাত্তা নেই। বাড়ির সবাই কান্নাকাটি করছে। জাইমা আর অর্কের আম্মু কান্নায় ভেঙে পড়েছে। জাইমা মায়ার জন্য বিলাপ করছে। ওদিকে এত কিছু হয়ে যায়, প্রিন্স জানেই না। সে কম্বল মুড়ি দিয়ে এতক্ষণ একটা ঘুম দিয়ে উঠে আসলো। মিউজিক হই হুল্লোড় অফ দেখে সে বের হয়। প্রিন্স রুম থেকে বেরিয়ে আসে। সেখানে কি ব্যাপার, বাড়ির সবাই আবার মনমরা কেন? আর মা, তুমি কাঁদছো কেন? প্রিন্সের কথা শুনে ওর মা তাকে একটা চট দিয়ে বলে, হারামি, বাড়িতে এত কিছু হলো, তুই কোথায় ছিলি রে? সামনে থেকে দূর হ, তোরে এখন বলতে পারবো না। চ বাবা, আমি কি করলাম? অর্ক কি হয়েছে রে? ভাইয়া, মায়া আপুকে চেয়ারম্যানের ছেলে তুলে নিয়ে গেছে। কি? কখন? আমাকে ডাকিসনি কেন? কেন রে, তুই কোন রাজ্যের সেনাপতি শুনি? যা দূর হ তুই, আসছে এখন ভাব নিতে। উফ মা, খালি এমন করো কেন? অর্ক চিনিস কই নিয়ে যেতে পারে? হ্যাঁ। আম্মু, তোমরা চিন্তা করো না, আমি যাচ্ছি মায়াকে ফিরিয়ে আনতে। তোমরা একদম রিল্যাক্সে থাকো। আমি বেঁচে থাকতে মায়ের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। ভাইয়া, আমি তোমার সাথে যাব। ওদের আড্ডাখানা বা ঠিকানা আমি জানি, চলো আমি নিয়ে যাচ্ছি। প্রিন্স আর অর্ক দ্রুত একটা বাইক নিয়ে রাশিদদের আস্তানায় দিকে রওনা দেয়। প্রিন্সের মনে তখন শুধু আগুন জ্বলছে। রাশিক আর তার বন্ধুরা সে অন্ধকার ঘরের ভিতর গোল হয়ে বসে দামি মাল খাচ্ছে আর মায়াকে নিয়ে অসভ্য হাসাহাসি করছে। রোজি, মেয়েটাকে খেতে বললে জীবন সার্থক মামা। ঠিক বলেছিস তো, এমন মাল দেখি না সচরাচর। যেমন শরীর তেমন দেখতেও, পুরোই হটডগ। মদের গন্ধে পুরো ঘরের বাতাস বিষাক্ত হয়ে ওঠে। মায়া ঘরের এক কোণায় কুঁকড়ে বসে ফুপিয়ে কাঁদছে। তার গায়ের ওড়নাটা একপাশে পড়ে আছে আর চুলগুলো এলোমেলো। সে বারবার মিনতি করছে, নিজের জীবন ভিক্ষা চাইছে। দয়া করে আমাকে ছেড়ে দে, তোদের পায়ে ধরি, আমাকে বাড়িতে যেতে দে। আমার সাথে এমন কোনো খারাপ কিছু করিস না তোরা। রাশিক মদ খেয়ে টালমাটাল অবস্থায় গালি দিয়ে ওঠে। চুপ কর মাগি, বেশি কথা বলিস না। আজ সারা রাত তোকে নিয়ে উৎসব হবে। তোর ওই মায়াবী চেহারাটা আজ আমরা সবাই মিলে খুবলে খাবো। একদম চিৎকার করবি না। মায়া ভয় দুই চোখ বন্ধ করে ডুকরে ওঠে। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজাটা জোরে শব্দ করে লাথি মেরে খুলে ফেলা হয়। ধুলোবালির আবরণের মাঝ দিয়ে ঘরে প্রবেশ করে দুজন যুবক। তারা আর কেউ নয়, প্রিন্স আর অর্ক। মায়া চোখ মেলে তাদের দেখে একদম অবাক হয়ে গেছে। সে স্বপ্নেও ভাবেনি যে এই ছন্ন ছাড়া আর ফজিল টাইপের প্রিন্স তাকে বাঁচাতে জীবনে ঝুঁকি নিয়ে এখানে আসবে। রাশিক আর তার বন্ধুরা এই অনাকাঙ্ক্ষিত আগমনে হকচকিয়ে যায়। রাশিকের বন্ধু জিসান আর সোহাগ তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো আর খুব নোংরা গালি দিয়ে চিৎকার করে, ওই জানোয়ার বাচ্চা,
তোরা কার আরে কার অনুমতি নিয়ে এখানে ঢুকেছিস? জানিস না এটা কার এলাকা? মরার শখ হয়েছে তোদের? আজ একটাও এখান থেকে জ্যান্ত ফিরবি না। আরে এটা তো সেই চশমা আলীর চালা। তোরা কি এখানে রক্ত দিতে এসেছিস নাকি জীবন? প্রিন্স কোনো কথা না বলে স্থির দৃষ্টিতে সবার দিকে তাকায়। তার চোখ দিয়ে তখন যেন আগুনের ফুলকি বের হচ্ছে। সে চারপাশে তাকায়। মেঝের উপর পড়ে থাকা একটা ধারালো বড় ছুরি এক হ্যাচকায় তুলে নেয়। প্রিন্স শান্ত কণ্ঠে রাশিকের দিকে তাকিয়ে বলে, মায়াকে ছেড়ে দে জানোয়ার, ভালোই ভালোই বলছি। ওড়নাটা ওর গায়ে ফেরত দে, আর ওকে আমাদের সাথে যেতে দে। তুই ছেড়ে দিতে বললি আর আমি ছেড়ে দিলাম। তুই এখান থেকে নিজের কলিজা নিয়ে বাড়ি ফিরতে পারবি কি না তার কোনো গ্যারান্টি নেই। আর তুই এসেছিস মেয়েকে উদ্ধার করতে। দেখ রাশিক অনেক কথা বলছে। এই ছেলেটা, একে আজ কবরে পাঠিয়ে দিই। কথাটা বলেই সোহাগ তার কোমরে গোজা পিস্তলটা বের করে প্রিন্সের দিকে তাক করে। মায়া ভয়ে চিৎকার করে ওঠে। অর্ক কাঁপতে কাঁপতে একপাশে সরে যায়। প্রিন্স এক মুহূর্ত দেরি না করে সবাইকে উদ্দেশ্য করে উচ্চস্বরে নির্দেশ দেয়, অর্ক, মায়া, তোরা এখনই চোখ বন্ধ কর। মায়া, একদম চোখ খুলবা না বলছি। মায়া আর অর্ক ভয়ে তৎক্ষণাৎ দু চোখ শক্ত করে বন্ধ করে নেয়। ঠিক তখনই প্রিন্স তার হাতে সেই ধারালো ছুরিটা সোহাগের দিকে ছুঁড়ে মারে। ছুরিটা সরাসরি গিয়ে সোহাগের কপালের মাঝখানে গেঁথে যায়। সোহাগ কোনো আওয়াজ করার আগেই মাটিতে ধপ করে লুটিয়ে পড়ে, আর ফিনকি দিয়ে রক্ত ছুটতে থাকে সবখানে। জিসান আর রাশি কিছু বুঝে ওঠার আগেই প্রিন্স তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রিন্স জিসানের ঘাড় ধরে টেনে দেয়ালের সাথে জোরে আছাড় মারে। জিসানের হাড় ভাঙার শব্দে সারা ঘরে প্রতিধ্বনিত হয়। জিসান যন্ত্রণায় আর্তনাদ করে উঠলে প্রিন্স তার পেটে লাথি মেরে মেঝেতে ফেলে দিল। এরপর সে জিসানের হাতটা ধরে মট করে ভেঙে ফেলে। প্রিন্সের প্রতিটি আক্রমণ যেন মৃত্যু পরোয়ানার মতো কাজ করছে। রাশিক ভয়ে এক কোণায় সরে গিয়ে কাঁপতে থাকে। প্রিন্স রাশিকের কাছে যায়, তারপর অর্ককে বলে, মায়াকে নিয়ে যাও অর্ক। অর্ক দেরি করে না, সে দৌড়ে মায়ের কাছে আসে। মায়াকে নিয়ে বের হয় সে। প্রিন্স রাশিকের হাতটা ধরে বলে, কি বললে তুই? মায়াকে নিয়ে মজা করবি? তোর হাত দিয়ে ওকে স্পর্শ করতে চেয়েছিস না? আজ তোর সেই হাত আমি এমনভাবে শেষ করব যে ভবিষ্যতে নিজের খাবার খাওয়ার যোগ্যও থাকবি না। প্রিন্স রাশিকের নাকে আর মুখে উপর্যপরি ঘুষি মারতে থাকে। রাশিকের দাঁতগুলো ভেঙে রক্তে মেঝে ধুলো মাখামাখি হয়ে যায়। সে রাশিকের পায়ের উপর জোরে লাথি মেরে হাঁটু ভেঙে দেয়। রাশিকের চিৎকারও প্রিন্সকে থামাতে পারে না। সে একে একে জিসান আর রাশিকের শরীরের বিভিন্ন জায়গায় এমনভাবে আঘাত করে যা দেখলেও অনেক ভয়ঙ্কর। মায়ার অর্ক বাইরে চুপটি করে দাঁড়িয়ে থাকে, তবে রাশিকদের চিৎকারে ভয়ে চুপসে গেছে। সবশেষে প্রিন্স রাশিকের গলা চেপে ধরে দেয়ালের সাথে চেপে ধরে। রাশিক তখন নিঃশ্বাস নিতে পারছে না, আর তার চোখগুলো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। প্রিন্স রাশিকের কানে ফিস ফিস করে বলে, তোরা ভেবেছিস আমি ঢাকা শহরে শুধু বই আর কবিতা লিখি? আমি শহরে থাকি ঠিকই, কিন্তু আমি একদম নাদান না। তোদের মতো কত রাস্তার কুকুর আমি প্রতিদিন সামলাই তা তোরা জানিসই না। আমি নিজেও একটা অন্ধকার জগৎ অর্থাৎ মাফিয়া গ্যাং চালাই। আমার বাড়িতে এসে আমার পরিচিত কারোর গায়ে হাত দেওয়ার পরিণাম এখন নিজের চোখে দেখ। প্রিন্স রাশিককে শেষবারের মতো এক আছাড় মারে যাতে সে জ্ঞান হারিয়ে ফেলে। ঘরের চারদিকে এখন কেবল রক্ত আর ভাঙা আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রিন্স তার হাত থেকে রক্ত মুছে ফেলে বাহিরে এসে মায়ের কাছে যায়। মায়ের ওড়নাটা এনে তার গায়ে জড়িয়ে দিল। মায়া, আর ভয় নেই, ওরা আর উঠে দাঁড়াতে পারবে না। মায়া প্রিন্সের মুখের দিকে তাকালো। সে প্রিন্সের দিকে এমনভাবে তাকায় যেন সে অবাক হয়ে গেছে। অর্ক ভয়ে কাঁপতে কাঁপতে প্রিন্সের পিছনে এসে দাঁড়ায়। প্রিন্স মায়ের হাত ধরে হাঁটা শুরু করে। প্রিন্স মায়াকে নিয়ে বাইকের দিকে এগিয়ে যায়। বাড়িতে এসে সব কিছু ঠিকঠাক করে গেল। মায়াকে পেয়ে বাড়ির সবাই খুশি। প্রিন্স সবাইকে বলে, আমি আর অর্ক থানাতে গিয়েছিলাম, পুলিশকে নিয়ে সে জায়গাতে যে মায়াকে ছাড়িয়ে আনছি। সবাই সেটা বিশ্বাস করে। তারপর যে যার ঘরে চলে যায়। পরের দিন সকালে চারিদিকে সানাইয়ের সুর বাজছে। আজ অহনাবুর বিয়ে। বাড়ির উঠানে প্যান্ডেল করা হয়েছে আর রান্নাবান্নার এলাহি কাণ্ড চলছে। প্রিন্সও আজ বেশ চনমনে মেজাজে আছে। সে পাঞ্জাবি পরে বিয়ের অনুষ্ঠানে টুকটাক সাহায্য করছে।
কিন্তু তার চোখের দৃষ্টি বারবার একটা নির্দিষ্ট দিকে আটকে যাচ্ছে। মায়া আজ নীল রঙের একটা শাড়ি পরেছে। সে কখনো বাড়ির দরজায় আলপনা দিতে ব্যস্ত থাকছে, আবার কখনো ঘর সাজানোর তদারকি করছে। মাঝে মধ্যে ডেকোরেশনের লোকেদের কাজ পছন্দ না হলে তাদের সাথে চিল্লামিল্লি করে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে। জাইমা মায়াকে অনেক বুঝিয়ে স্বাভাবিক করেছে। প্রিন্স দূর থেকে মায়ের প্রতিটি অঙ্গভঙ্গি খুঁটিয়ে দেখছে। গোল গোল চশমা পরা মাঝারি গড়নের এই মেয়েটা যখনই রেগে যাচ্ছে তখনই তাকে সব চাইতে বেশি আকর্ষণীয় লাগছে। প্রিন্স বারবার তার দিকে তাকাচ্ছে, আর যখনই মায়া সেটা খেয়াল করছে অমনি সে রাগে গজগজ করে উঠছে। মায়া তার মুখের রাগী ভাবটা আরও বাড়িয়ে দিয়ে ডান হাতের আঙুল দিয়ে নাক ঘষে এমন একটা ইশারা করছে যেন সে প্রিন্সকে পরে বোঝাবে বারবার তাকানোর মজা কেমন। মায়া, তুমি যত রাগ করবে তোমাকে তত বেশি সুন্দর লাগবে। মায়া তাকালেই প্রিন্স গাল চওড়া করে মুচকি হাসছে। সে হাসি দেখে মায়া রাগে একদম আগুন হয়ে যাচ্ছে আর বারবার নাকের উপরে চশমাটা নাড়াচ্ছে। প্রিন্স ভাবে মেয়েটা যদি চশমা না পরতো তবে হয়তো তাকে একদমই সাধারণ লাগতো। ও চেহারাটাই যেন আল্লাহ তৈরি করেছে কেবলই গোল ফ্রেমে চশমা পরার জন্য। এই চশমাওয়ালিকে নিজের করে পেতে প্রিন্সের মন এখন ব্যাকুল, কিন্তু মেয়েটা যে হারে রাগ করছে তাতে তাকে কিভাবে পটাবে তা প্রিন্স একদমই ভেবে পাচ্ছে না। সে অর্ককে দেখে ইশারায় কাছে ডাকে। ওরে অর্ক, শোন, তোর এই খালাতো বোন কি সবসময় এত রেগে থাকে? কেন ভাইয়া, আবার কি হলো? ও তো মায়া। মায়া মানে তো সারাক্ষণ মাথায় 24 ভোল্টের রাগ নিয়ে ঘোরা। ইস, কি সুন্দর রাগে, দেখেছিস? এই রাগী মেয়েটাকে আমার 25 নাম্বার বানাতে হবে। পাগল হয়েছে ভাইয়া, ও কিন্তু তোমাকে আস্ত চিবিয়ে খাবে। কালকে দেখলি না কত ভয় পেয়েছিল? প্রিন্স অর্কের কথায় পাত্তা না দিয়ে আবারও মায়ার দিকে তাকায়। প্রিন্স চোখের ইশারায় তাকে একটা উড়ন্ত চুমু দেওয়ার ভান করতেই মায়া হাতে জুতো তুলে দেখায়। প্রিন্স খিলখিল করে হেসে ওঠে। সে জানে এই পাহাড় সমান রাগের নিচে কোথাও না কোথাও ভালোবাসা লুকোনো আছে। সকালের কাজের ব্যস্ততা আর সবার রেডি হওয়া নিয়ে সময়টা যে কখন চট করে পেরিয়ে যায় প্রিন্স তা একদমই খেয়াল করেনি। বাড়ির সবাই মোটামুটি তৈরি হয়ে নিচে নেমে গেছে। অর্ক একটু আগেই প্রিন্সের রুমে উকি দিয়ে বলে গিয়েছে যে বরযাত্রীরা চলে এসেছে, তাই জলদি বের হতে হবে। প্রিন্স আলমারি খুলে ভাবে সে আজ কী পরবে। অনেক ভেবে চিনতে সে একটা মেরুন কালারের পাঞ্জাবি বের করে পরে নেয়। সাথে পাঞ্জাবির ওড়নাটা স্টাইল করে কাঁধে ঝুলিয়ে দেয়। প্রচণ্ড শীত লাগলেও প্রিন্সের কাছে ভাব নেওয়াটা সবার আগে। সে আয়নায় নিজেকে একবার দেখে বেশ ভাবসাব নিয়ে ঘরের বাহিরে আসে, কিন্তু তার চোখ দুটো মায়াকে খুঁজে বেড়াচ্ছে। সে মনে মনে বলে, মায়া কোথায়? মেয়েটাকে দেখছে না কেন? বরের গাড়ি বাড়ির গেটে চলে এসেছে দেখে প্রিন্স দ্রুত সেখানে যায়। গ্রামের মেঠো পথে গাড়ির হর্ন আর মানুষের কলরবে মুখরিত চারপাশ। বাড়ির বড়রা সবাই হাসি মুখে দাঁড়িয়ে আছে বরকে স্বাগতম জানানোর জন্য। ভিড়ের মাঝে চোখ পড়তেই প্রিন্স থমকে দাঁড়ায়। এ কি, মায়াও আজ তার মতো মেরুন কালারের শাড়ি পরেছে? প্রিন্স অবাক হয়ে ভাবে, এটা কি নিছক কাকতালীয় নাকি ভাগ্যের লিখন? সে তো আগে থেকেই জানতো না যে মায়া আজ এমন কালারের শাড়ি পরবে। মেরুন শাড়িতে মায়াকে আজ মারাত্মক সুন্দর লাগছে। প্রিন্স অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর ভাবে, ইস, মেয়েটার হাত আজ বড্ড ধরতে ইচ্ছে করছে। দুপুর গড়িয়ে গেছে। বরযাত্রীরা সবাই একে একে গাড়ি থেকে নামছে। প্রিন্স, অর্ক, মায়া আর পাড়ার কিছু ছেলে মেয়ে গেটে আড়াআড়িভাবে ফিতে ধরে দাঁড়িয়ে আছে। তাদের লক্ষ্য একটাই, বরপক্ষের কাছ থেকে গেট সাজানোর মোটা অঙ্কের টাকা আদায় করা। হাসি ঠাট্টা আর আড্ডার মাঝে হঠাৎ করে একটা দামি গাড়ি থেমে একটা মেয়ে নিচে নামলো। মেয়েটা দেখতে এতটাই আকর্ষণীয় আর মোহনীয় যে প্রিন্স আর অর্ক সেদিকে তাকিয়ে হা হয়ে যায়। মেয়েটার সৌন্দর্যে পুরো গেটের পরিবেশ যেন বদলে যায়। প্রিন্স এক মুহূর্তের জন্য মায়াকে ভুলে সেই নবাগতা মেয়েটার দিকে তাকিয়ে থাকে। অর্ক, এটা কে রে? উফ, এই মেয়েটাকেও আমার লাগবে। ভাই, ব্যবস্থা কর। ছি ভাইয়া, ছি। গতদিন অবধি মায়া মায়া করে পাগল হয়েছিল, আর আজকে নতুন কাউকে দেখে মন বদলে গেল। আমি বুঝি না তোমার এটা মন নাকি পানির ড্রাম যাকে সামনে পাও তাকে জায়গা দিতে চাও?
তুই বেশি কথা বলিস অর্ক, যা বলছি তা আগে শোন আর মেয়েটাকে দেখতে থাক। প্রিন্স আর অর্ক দুজনে মিলে যখন সেই নতুন মেয়েটাকে দেখতে ব্যস্ত তখনই তাদের কানের কাছে বাজের মতো কারো কণ্ঠস্বর ভেসে আসে। প্রিন্স চমকে পিছনে তাকাতেই দেখে মায়া তার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। মায়া চেহারায় তখন হিংসের মেঘ জমেছে। এত তাকানোর কি আছে শুনি? জীবনে কি মেয়ে দেখা হয়নি কখনো? মনে হচ্ছে মেয়েটাকে গিলেই খাবে। অসভ্য সব ছেলেরা, ফালতু চলে। মায়ার এমন তপ্ত কথা শুনে প্রিন্স লজ্জায় একদম চুপসে যায়। সে মনে মনে ভাবে, হায় হায়, যেখানেই রাত হয় সেখানেই কি বাঘের ভয় থাকে? মায়ার সামনে অন্য মেয়েকে নিয়ে ফ্যান্টাসি করাটা যে কত বড় ভুল হয়েছে তা প্রিন্স হাড়ে হাড়ে টের পায়। সে আর সেখানে এক সেকেন্ডও দাঁড়ায় না। প্রিন্স বোঝে এখানে বেশিক্ষণ থাকলে তার মান সম্মান আর 25 নাম্বার হওয়ার আশা দুটোই যাবে। তাই সে মুখ নিচু করে সেখান থেকে জলদি কেটে পড়ে। সরি মায়া, আর হবে না, তুমি আমার আসল চশমাওয়ালি। প্রিন্স ভিড় ঠেলে বাড়ির ভিতরের দিকে চলে যায় আর মায়ার আগে গজগজ করতে করতে চশমাটা নাকের উপর ঠিক করে নেয়। সে মনে মনে ঠিক করে যে এই প্রিন্সকে আজ সে ছাড়বে না। কিছু সময় পর বরযাত্রীর লোকেরা সবাই এক এক করে বাড়িতে প্রবেশ করে। বরের সাথে অনেকগুলো মেয়েও আছে। প্রিন্স মনে মনে ভাবে যে সিঙ্গেল আর এসব মেয়ে এখন তার। সে সবার দিকে মুগ্ধ হয়ে তাকাচ্ছে আর মনে মনে কাকে কাকে প্রপোজ করা যায় সেই ফন্দি আঁটছে, কিন্তু সরাসরি কারোর সামনে গিয়ে কথা বলার সাহস সে সঞ্চয় করতে পারছে না। ওদিকে বরযাত্রীদের খাবার দেওয়ার জন্য মেজো চাচা প্রিন্সকে ডাকে। সবার খাওয়ার জন্য বিশাল আয়োজন করা হয়েছে। আর ভাগ্যের কি পরিহাস, প্রিন্সের দায়িত্ব পড়ে ঠিক সেই সুন্দরী মেয়েটার টেবিলে, যাকে সে গেটে দেখেছিল। ব্যাস, প্রিন্স কি আর পাইকে? প্রিন্স জীবনে কখনো নিজের খাবার নিজে বেড়ে খায়নি, অথচ আজ সে একটা মেয়ের জন্য পরম উৎসাহে খাবার পরিবেশন করছে। প্রিন্স ভাবে তার মা জাইমা যদি এই দৃশ্য দেখে তবে তাকে সবার সামনে অপমান করে ছাড়বে। তাই ওই মহিলা দেখার আগেই জলদি মেয়েটাকে ইমপ্রেস করতে হবে। প্রিন্স অত্যন্ত যত্ন সহকারে মেয়েটার প্লেটে পোলাও, মাংস আর রোস্ট বেড়ে দিচ্ছে। সে নিজেই অবাক হচ্ছে, কারণ জীবনে কোনো দিনও নিজের প্লেটে খাবার নেয় না, আর আজ অন্যদের বেড়ে খাওয়াচ্ছে। খাবার পরিবেশন করতে করতে প্রিন্সের চোখ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। কত শত মেয়ে এই বিয়েতে এসেছে। হঠাৎ ভিড়ের মাঝে কোথাও যেন প্রিন্সের চোখ আটকে যায়। সে দেখে মায়া এক কোণায় দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। প্রিন্স তাকাতেই মায়া দ্রুত চোখ সরিয়ে নেয়। প্রিন্স এখন মায়া তাকে তাকাচ্ছে কি না সেটা দেখার জন্য বারবার পিছন ফিরে তাকাতে থাকে। আর মায়া তাকালেই আবারও চোখ পাকিয়ে এমন এক চাহনি দেয় যেন সে প্রিন্সকে কাঁচাই চিবিয়ে খাবে। প্রিন্স ভয় পেলেও হাত থামায় না। সে সুন্দরী মেয়েটার প্লেটে খাবার বেড়ে দিতে থাকে। খাবার পরিবেশন শেষ হয়। সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো বাড়ির উঠোনে বা বাগানে ঘুরে বেড়াচ্ছে। প্রিন্স সুযোগ বুঝে সেই নতুন মেয়েটার দিকে এগিয়ে যায়। সে গিয়ে দেখে অর্ক আগে থেকে মেয়েটার সাথে বেশ ভাব নিয়ে পটর পটর করে কথা বলছে। প্রিন্স নিঃশব্দে ওদের পিছনে গিয়ে দাঁড়ায় আর ওদের কথা শুনতে থাকে। অর্ক খুব রোম্যান্টিক হওয়ার ভান করে মেয়েটাকে বলে, আপনার নামটা এখনও জানি না, কিন্তু প্রথম যখন আপনি গাড়ি থেকে নেমেছেন আমি যেন আপনার দিক থেকে চোখই সরাতে পারছি না। জানেন আমার মা আপনাকে তন্ন তন্ন করে খুঁজছে। কেন আমাকে এখানে খুঁজছে আপনার মা? আপনার থেকে জরিমানা নিতে। কি? আমি আবার কি করলাম? আমি তো কাউকে চিনি না। আপনার সৌন্দর্যে আমার চোখ যে পুরোপুরি ঝলসে গেছে। আমি এখন সবখানে কেবল আপনাকেই দেখছি। এটা কি অপরাধ নয়? ওহ, তাই নাকি? খুব তো কথা বলতে পারেন আপনি। যদি অকেজো হয়ে যাওয়া চোখের পক্ষ থেকে আপনার ফোন নাম্বার চাই তবে কি খুব বেশি রাগ করবেন? মেয়েটা লাজুক হেসে কিছু একটা বলতে যাবে তার আগেই প্রিন্স ধপ করে অর্কের পাশে এসে দাঁড়ায়। সে অর্কের দিকে তাকিয়ে অবাক হওয়ার ভান করে বলে, আরে অর্ক ভাইয়া, তুমি এখানে? তোমাকে তো রিনি নামের সেই মেয়েটা সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছে, তা তুমি এখানে দাঁড়িয়ে কি করো? ভাই, তোমার রোজ তো দিন দিন খারাপ হচ্ছে। আগের দুটো মেয়ে কিন্তু এই আপুর চেয়ে আরও অনেক বেশি সুন্দর ছিল। একটা মেয়ে তো তোমার জন্য সুইসাইড করতেও গিয়েছিল। কেন যে তুমি মেয়েদের সাথে এমন করো আমি বুঝি না। নতুন মেয়ে দেখলেই পটাতে চলে আসো। রিনি তোমার মায়ের কাছে এসে কাছে আর বলছে তুমি নাকি ওর সাথে সব থাক। আর বললাম না, আমি এখন গেলাম।
কথাগুলো এক নিঃশ্বাসে বলেই প্রিন্স দ্রুত সেখান থেকে কেটে পড়ে। অর্ক হাবার মতো দাঁড়িয়ে থাকে আর মেয়েটার দিকে তাকিয়ে তো করে বলতে থাকে যে প্রিন্সের কথা বিশ্বাস করবেন না। কিন্তু মেয়েটা তখন রাগে ফেটে পড়ছে। সে অর্কের মুখের উপর আঙুল উঁচিয়ে বলে, আপনার চোখে আঙুল দিয়ে এবার চোখ তুলে নেব আমি। সরেন এখান থেকে, বেয়াদব কোথাকার লুচ্চা ছেলে। মেয়েটার রাগে গজগজ করতে করতে চলে যায়। প্রিন্স আড়ালে দাঁড়িয়ে পেট চেপে হাসতে থাকে। অর্ক অসহায়ভাবে ঘুরে প্রিন্সের দিকে তাকায়। প্রিন্স দূর থেকে অর্ককে একটা বিজয় সেলুট জানিয়ে সেখান থেকে চম্পট দেয়। অর্ক রাগে নিজের চুল টেনে ছিঁড়তে চায় আর প্রিন্স খুশিতে নাচতে থাকে। অহনা আপুকে নিয়ে বরযাত্রীর সবাই একে একে চলে যায়। বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে আসে চারিদিকে। বাড়ির সবাই যে যার মতো আনন্দ আর মজায় মেতে থাকে। প্রিন্স সারা বাড়িতে পায়চারি করছে, কিন্তু তার মনটা একদমই শান্ত নেই। সে মায়াকে অনেকক্ষণ ধরে দেখতে পারছে না। মেয়েটা কোথায় হারিয়ে গেল তা সে কিছুতেই খুঁজে পাচ্ছে না। সন্ধ্যা ঘনিয়ে রাত নামলে বাড়ির সব ছেলে মেয়েরা উঠোনের মাঝখানে শুকনো লতা পাতা আর খড় দিয়ে আগুন জ্বালায়। সবাই সে আগুনের চারপাশে গোল হয়ে বসে আড্ডায় মেতে ওঠে। প্রিন্সও সেখানে গিয়ে এক কোণে বসে পড়ে। অর্ক হাতে একটা গিটার নিয়ে হাসি মুখে সেখানে হাজির হয়, কিন্তু মায়া এখানেও নেই। প্রিন্স মনে মনে ভাবে, মেয়েটা কি তবে অহনা আপুর সাথে চলে গেছে? কিন্তু মা তো বলেছিল সে কয়েকদিন থেকে যাবে। তবে কি কোনো কারণে মায়া রাগ করে বিদায় নিল? মনটা খারাপ হয়ে গেলেও প্রিন্সের মনোযোগ চলে যায় অর্কের গিটারের টুংটাং সুরের দিকে। অর্ক বেশ আবেগ নিয়ে একটি জনপ্রিয় গান ধরে। তুমি আর তো কারণও শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার আলো আলো, আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো, তুমি কখনো আমার হবে না। অর্ক গাইছে আর তার সাথে বাকি সবাই গলা মেলাচ্ছে। প্রিন্সও সবার সাথে যোগ দেয় আর গুনগুন করে গানটার সাথে সুর মেলায়। তাওসানের আলো গানটা শেষ হওয়ার পর প্রিন্স অর্কের হাত থেকে গিটারটা নিজের কাছে টেনে নেয়। সে অন্যমনস্ক হয়ে তারে আঙুল বুলিয়ে টুংটুং করে সুর তোলে। সবাই যখন নিজেদের মধ্যে গল্পে মগ্ন, তখনই প্রিন্স অজান্তেই মনের গভীর থেকে একটা কবিতা বলে ওঠে। আমার একটা তুমি থাকুক, যে তুমিটা কারণে অকারণে আমায় ভালোবাসবে, প্রতিনিয়ত আমার প্রেমে পড়বে, আমাকে নিয়ে স্বপ্নের ভুবন সাজিয়ে রাখবে, আমার অব্যক্ত কথাগুলো সহজেই বুঝে নেবে। আমার একটা তুমি থাকুক, যে তুমিটা সরল ভালোবাসায় আমায় বেঁধে রাখবে, আমার ভরসায় শূন্য জায়গাটা দখল করে রাখবে, আমার নিঃশ্বাস প্রশ্বাসের সামান্য গরমিলটাও তার চোখে ধরা পড়বে। আমার একটা তুমি থাকুক, যে তুমিটা। প্রিন্স কবিতা বলতে বলতে হঠাৎ থেমে যায়, কারণ তার চোখের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে প্রকৃতির এক অভাবনীয় সৌন্দর্যের প্রতিচ্ছবি। সে লক্ষ্য করে গেটের দিক থেকে কেউ একজন ডিপ মেরুন রঙের শাড়ি পরে এগিয়ে আসছে। প্রিন্স ভালো করে খেয়াল করতেই তার বুক ধক করে ওঠে। এ তো আর কেউ নয়, এ যে স্বয়ং মায়া। মায়া আজ ডিপ মেরুন রঙের শাড়ি পরেছে, সাথে মুখে হালকা মেকআপ আর কপালে একটা ছোট্ট টিপ শোভা পাচ্ছে। ঠোঁটে হালকা লাল রঙের লিপস্টিক দেওয়া হয়েছে, দেখে মনে হচ্ছে এক টুকরো লাল গোলাপ যেন ফুটে উঠেছে। প্রিন্স আগে জানতো না যে মেরুন শাড়িতে একটা মেয়ে এতটা মোহনীয় হতে পারে। মায়া তার চোখের গোল চশমাটা আঙুল দিয়ে ঠিক করে সরাসরি প্রিন্সের দিকে তাকিয়ে থাকে। না, এই রাকি চশমাওয়ালি যে এতটা মায়াবী হতে পারে তা প্রিন্সের জানা ছিল না। সে এক মুহূর্তের জন্য চোখ ফেরাতে পারে না, বরং হাঁ করে মায়ার দিকে তাকিয়ে থাকে। প্রিন্সকে অবাক করে দিয়ে মায়া সোজা এগিয়ে আসে আর প্রিন্সের ঠিক পাশেই ধপ করে বসে পড়ে। প্রিন্স অস্বস্তিতে উঠে যেতে যায়, তখনই মায়ের শক্ত করে প্রিন্সের হাত চেপে ধরে। সে ফিসফিস করে প্রিন্সের কানের কাছে মুখ নিয়ে বলে, তোর আজ খবর আছে বাদর ছেলে। প্রিন্স মায়ের স্পর্শে শিউরে ওঠে, সারা শরীর যেন তার কাঁপতে শুরু করে দিয়েছে। সে আজ প্রথমবার মনে মনে স্বীকার করে যে এই রাগী চশমাওয়ালি মেয়েটার উপরে সে সত্যি সত্যি প্রেমে পড়ে গেছে। আগের 24টা গার্লফ্রেন্ডের প্রতি তার কখনো এতটা আবেগ বা টান কাজ করেনি। প্রিন্স কিছু বলে না, কেবল চুপচাপ মাথা নিচু করে বসে থাকে। মায়া তখন অর্কের দিকে তাকিয়ে বলে, এই অর্ক, তোর ভাইয়া এত দারুণ কবিতা বলতে পারে, তুই আগে বলিস নাই কেন? আসল কথা হলো তোর যে এমন একটা ভাই আছে সেটাও আমাকে বলিস নাই কেন?
কেন রে মায়া আপু, বললি কি তুমি আগে এই পচা ভাইয়ার প্রেমে পড়তে? অর্ক, একদম ফাজলামি করবে না। আমার সামনে থেকে যা এখনই, না হলে পিটিয়ে তোর না তক্তা বানিয়ে ফেলবো, বুঝলি? আরে তুমি চেনো না ওরে, ছোটবেলার কথা মনে নেই তোমার? মায়া, তোমার গালের নিচে দেখো একটা ছোট্ট কালো দাগ আছে, সেটা কেন হয়েছে জানো না? এই ফ্রেঞ্চ ফ্রাই তো কামড় দিয়ে ওটা বানিয়ে দিয়েছিল। হরামি অর্ক, তুই থামবি এখন? একদম বাজে বকবক করবি না। মুরব্বি মুরব্বি এখন কেমন লাগে ভাইয়া? খুব তো ভাব মারছিলে সকালে। সবাই হাসাহাসি করতে থাকে, কিন্তু প্রিন্স আজ একদম চুপ হয়ে বসে থাকে। সে এতটা লজ্জা পাচ্ছে যে তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। প্রিন্স আর চোখে মায়ের দিকে তাকায় আর দেখে মায়া তখনও তার হাতটা ছাড়েনি এবং মৃদু হাসছে। এভাবেই কেটে যায় আরও 2 দিন। এই 2 দিনে মায়ের সাথে প্রিন্সের সরাসরি কথা খুব একটা না হলেও দুজনের মধ্যে চোখাচোখি হয় অনেকবার। প্রিন্স মনে মনে ভাবে, কোনো প্রেম শুরুর সময় এই পলকহীন তাকিয়ে থাকা বা চোখাচোখিটাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। 2 দিন পর আজ অহনার শ্বশুর বাড়িতে বউ ভাতের অনুষ্ঠান। বাড়ির সবাই সেখানে যাবে বলে যে যার মতো করে গুছিয়ে নিচ্ছে, কিন্তু প্রিন্সের আজ সেখানে যেতে একদমই ইচ্ছে করছে না। তার না যাওয়ার পিছনে কারণ একটাই, আর সে হলো মায়া। প্রিন্স ভাবে সেখানে গেলে অনেক মেয়ে থাকবে, আর সে যদি কারোর দিকে তাকাতে যায় তবে মায়া নিশ্চয়ই তার মাথায় চুল কেটে ফেলবে। যদিও এদিকে তাদের মধ্যে খুব একটা কথা হয়নি, তবুও মায়াকে প্রিন্সের কেন যেন অনেক ভয় লাগে। মায়ের সামনে যেতে বা ওর আশেপাশে থাকতে প্রিন্সের কেমন যেন বুক কাঁপে। সে প্রথমে না যাওয়ার সিদ্ধান্ত নিলেও জাইমা অর্থাৎ তার আম্মুর কড়া নির্দেশে আর জোড়াজুড়িতে শেষ পর্যন্ত যেতে রাজি হয়। প্রিন্স আজ একটা গাঢ় নীল রঙের পাঞ্জাবি পরে বেশ ফিটফাট হয়ে গাড়িতে উঠে বসে আছে। বৌভাতের অনুষ্ঠান রাতে হলেও তারা সবাই বিকেলেই রওনা দেয়। প্রিন্স গাড়ি জানালার পাশে বসে আছে, তখনই তার চোখ যায় গাড়ির মেন গেটের দিকে। সে দেখে গাঢ় নীল শাড়ি পরা, চোখ ধাঁধানো এক রূপসী রমণী ধীর পায়ে গাড়ির দিকে আসছে। প্রিন্স ভালো করে তাকিয়ে চিনে ফেলে, এ তো আর কেউ নয়, এ তার সেই চশমাওয়ালি মায়া। আজ মায়ার চশমার ফ্রেমেও কেমন এক নতুনত্বের ছোঁয়া লাগে। চোখে গোল চশমা আছে বলেই প্রিন্স চিনতে পারে যে এটা মায়া না হলে মনে হতো কোনো তামিল সিনেমার সুন্দরী মোটো নায়িকা। প্রিন্স অপলক দৃষ্টিতে চেয়ে থাকে। মায়ের ব্যক্তিত্ব আর আকর্ষণ রূপ প্রিন্সকে বারবার ভাবিয়ে তোলে, কিন্তু মেয়েটা প্রচণ্ড রাগী হওয়াতে সে কাছে যেতে ভয় পায়। প্রিন্স গাড়ি জানালার পাশে বসে আছে, তখনই তার চোখ যায় বাড়ির মেইন গেটের দিকে। সে দেখে গাঢ় নীল শাড়ি পরা, চোখ ধাঁধানো এক রূপসী রমণী ধীর পায়ে মায়ের সোজা এসে প্রিন্সের ঠিক পাশে বসে পড়ে। প্রিন্সের বুকের ভিতরটা মুহূর্তেই টিপটিপ করতে শুরু করে। সে মনে মনে বলে, ছেলে মেয়ে আলাদা গাড়িতে বসালেই তো ভালো হতো। ধুর। প্রিন্স বোকার মতো মায়ের দিকে তাকিয়ে থাকে। অস্বস্তি লাগলে সে সিট ছেড়ে উঠে চলে যেতে যায়। তখনই মায়া শক্ত করে প্রিন্সের হাত ধরে বলে, এখান থেকে উঠলে তোকে আজ ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবো, একদম চুপচাপ বস। প্রিন্স অবাক হয়ে ভাবে, এই মেয়েটা এখনও তাকে তুই তুই করে বলছে। মায়ের মধ্যে কোনো শরমবোধ নেই। সে বুঝতে পারে না মোটো মেয়েদের কি লজ্জা একটু কম হয় নাকি। মায়া প্রিন্সের হাতটা এত শক্ত করে ধরে থাকে যে প্রিন্সের মনে হয় যেন সে কোনো গরুর দড়ি ধরে আছে। প্রিন্স কি আসলেও এতটাই চিকন যে মায়া তাকে এভাবে কাবু করে ফেলে? সবাই একে একে এসে গাড়িতে বসলে গাড়ি চলতে শুরু করে। প্রিন্স বোবার মতো বসে শুধু জানালার বাহিরের দিকে তাকিয়ে থাকে। কিছু দূর যাওয়ার পর সে খেয়াল করে মায়া তার কাঁধে মাথা রাখার চেষ্টা করছে। কি হচ্ছে এসব? আপনি এভাবে আমার উপর হেলান দিচ্ছেন কেন? এই চুপ, একদম কথা বলবি না। আমার গাড়িতে উঠলে প্রচুর ঘুম পায়, আমি এখন কিছুক্ষণ ঘুমাবো। তুই আর একটু এদিকে সরাই। আপনি কি পাগল হয়েছেন? মানুষ দেখলে কি বলবে একবার ভেবেছেন? কেউ কিচ্ছু বলবে না, সবাই নিজের কাজে ব্যস্ত। তা আমার কাঁধে কেন মাথা রাখতে হবে? অন্য কোথাও কি জায়গা নেই? আমার ইচ্ছে হয়েছে তাই তোর কাঁধে মাথা রাখবো। এখন যদি আমাকে শান্তিতে ঘুমাতে না দিস তবে তোকে আমি কিন্তু আজ শেষ করে দেব। এই দেখ, ব্যাগে একটা ধারালো ছুরি এনেছি, তোকে আজ এখানেই খুন করব। প্রিন্স চমকে ওঠে। সে দেখে মায়া সত্যি সত্যি ব্যাগের ভিতর থেকে একটা ছুরি বের করে তাকে দেখাচ্ছে। প্রিন্স ভাবে, কি সাংঘাতিক মেয়ে রে বাবা। সে ভেবেছিল চশমাওয়ালি বুঝি খুব কিউট আর শান্ত স্বভাবের হবে, কিন্তু এই মায়া তো একদমই অন্যরকম।
প্রিন্স মনে মনে প্রতিজ্ঞা করে আর কোনোদিনও চশমাওয়ালির উপর ক্রাশ খাবে না। মায়া কিছুক্ষণ পর প্রিন্সের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলে। প্রিন্স পুরোটা রাস্তা একদম মূর্তির মতো বসে থাকে। বেশ কিছু সময় পার হওয়ার পর পরপক্ষের বাড়িতে এসে পৌঁছয়। গাড়ি থেকে নেমেই সবাই যার যার মতো আড্ডায় মেতে ওঠে। প্রিন্স একা একা পুরো বাড়ি ঘুরে দেখছে, তখনই অপরিচিত কেউ একজন তাকে পিছন থেকে ডাক দেয়। আপনি কি প্রিন্স? প্রিন্স অবাক হয়ে পিছনে তাকায়। সে দেখে তার সমবয়সী একটা মেয়ে সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে কেমন যেন চেনা চেনা লাগে প্রিন্সের। এই মেয়েটার চোখেও গোল ফ্রেমের চশমা পরা, আর সম্ভবত সেই কারণেই তাকে পরিচিত মনে হচ্ছে। প্রিন্স একটু হেসে সৌজন্যমূলক কিছু বলতে যাবে, তখনই হঠাৎ কেউ একজন তার পিছন থেকে কড়া গলায় কথা বলে ওঠে। এত হাসির কিছু নেই এখানে। আর তোমার নাম কি, মিলি না? প্রিন্স চমকে উঠে তাকিয়ে দেখে মায়ের রেগে দাঁড়িয়ে আছে। মিলি নামটা শুনেই প্রিন্সের মনে পড়ে যায় যে এটি সেই মেয়ে যাকে সে বিয়ের দিন খাবার বেড়ে দিয়েছিল। প্রিন্স বোকার মতো মায়ের দিকে তাকিয়ে থাকে। কিছু বুঝে ওঠার আগেই হুট করে সজোরে প্রিন্সের গালে এসে একটা চড় বসিয়ে দেয় মায়া। প্রিন্স গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। বেয়াদব ছেলে, মেয়েদের সাথে টাঙ্কি মারার জন্য তুই এখানে এসেছিস? অর্ক ঠিকই বলেছিল, তুই একটা আস্ত পদের হাড্ডি। কিন্তু আমি বোকা বলেই বিশ্বাস করিনি। এখানে নিজের চোখে না দেখলে টেরই পেতাম না তোর আসল রূপ। যা এখান থেকে, একদম চোখের সামনে আসবি না। না, আমি যাচ্ছি, তোর মতো ছেলের চেহারা দেখতেই চাই না। মায়া হন হন করে সেখান থেকে চলে যায়। প্রিন্স মাঝ রাস্তায় দাঁড়িয়ে কি করবে তা বুঝতে পারে না। সে মনে মনে বলে, শালার অর্ক নির্ঘাত মায়ের কান ভাঙিয়েছে। শয়তান ছেলেটাকে এখন হাতে নাগালে পেলে কী যে করতো তা প্রিন্স নিজেও জানে না। রাগে আর অপমানে প্রিন্স বরের বাড়ি থেকে বেরিয়ে আসে। মেজাজটা এতটাই বিগড়ে আছে যে সে সোজা হাঁটতে থাকে। বরের বাড়ি থেকে বেরিয়ে খুব বেশি দূরে না আসে ঘুরতে ঘুরতে নির্জন একটা নদীর পাড়ে গিয়ে চলে আসে প্রিন্স। সেখানে ঘাসের উপর একা বসে অনেকটা সময় পার করে দেয় সে। সময়ের খেয়াল থাকে না, আর এক সময় তার ফোনের চার্জ শেষ হয়ে ফোনটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। রাত 8টা বাজার পর প্রিন্স আবারও বরের বাড়িতে ফিরে যায়। বাড়িতে ঢুকেই সে দেখে এক অদ্ভুত পরিস্থিতি। মায়া আর জাহিমা দুজনে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। বাড়ির বাকি সবাই বেশ গম্ভীর মুখে এদিকে ওদিকে দাঁড়িয়ে আছে। আর প্রিন্সকে দেখা মাত্রই তারা এলিয়েনের মতো তার দিকে তাকাতে শুরু করে। কি আজব কাহিনী হচ্ছে এখানে তা প্রিন্স ভেবে পায় না। সে তার আম্মুর সামনে যেতেই সাইমা কিছু বলতে যাবে, তখনই মায়া এসে প্রিন্সের অন্য গালে আর একটা কড়া চড় বসিয়ে দেয়। প্রিন্স এবার সত্যিই রেগে যায়। ওই, আপনি কি আমার গাল দুটো ইজারা নিয়েছেন নাকি কিনে নিয়েছেন যে কথায় কথায় শুধু থাপ্পড়ি মারেন? তুই সারা বিকেল কোথায় ছিলি? তোর ফোন কেন বন্ধ ছিল এতক্ষণ? জানিস আমার কতটা ভয় পেয়েছিলাম আমি? আমার ফোন বন্ধ ছিল তাতে আপনার কি সমস্যা? আমি যেখানে খুঁজে যাই তাতে আপনার কি? আমার অনেক কিছুই আছে। তুই এখান থেকে এক মুহূর্তের জন্য আমার চোখের আড়াল হবি না। সারাক্ষণ আমার সাথে সাথে থাকবি। কেন আমি আপনার সাথে সাথে থাকবো কেন? আমি কি আপনার প্রসাব পানি? যা বলছি তাই করবি, একদম তর্ক করবি না। না হলে তোকে সত্যি সত্যি আজ খুন করে ফেলবো, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। শান্ত হন প্লিজ। মায়া তার রাগী চোখ দুটো বড় বড় করে দেখিয়ে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। পুরো বাড়ি ভর্তি মানুষজন প্রিন্সের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সে ভিন গ্রহ থেকে আসা কোনো প্রাণী। প্রিন্স মনে মনে জানে এরা সবাই তাকে নিয়ে অনেক চিন্তায় ছিল, কিন্তু কেউ কি খুঁজে দেখেনি? নাকি সে নদীর পাড়ে গিয়ে একা বসে থাকবে এটা কেউ ভাবতেই পারেনি। বৌভাতের সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সবাই আবারও গাড়িতে উঠে বসে। মায়া আবারও ঠিক প্রিন্সের পাশে সিটটাই দখল করে নেয়। প্রিন্স একটু স্বস্তি পায়, কারণ এবার মায়ের হাতে সেই ভয়ঙ্কর ছুরিটা নেই। প্রিন্স মায়াকে উদ্দেশ্য করে কিছু বলতে যাবে, তার আগেই মায়া কোনো কথা না বলে আবারও প্রিন্সের কাঁধে মাথা এলিয়ে দেয়। প্রিন্স অস্বস্তিতে একটু সরে যেতেই মায়া এক চোখ খুলে প্রচণ্ড রাগী দৃষ্টিতে তার দিকে তাকায়। প্রিন্স ভয় পেয়ে আবারও মায়ের দিকে ঘেঁষে বসে। মায়া পরম শান্তিতে প্রিন্সের কাঁধে মাথা রাখে। স্বাধীন, তোমাকে নিয়ে বাড়ির সবাই অনেক দুশ্চিন্তা করছিল। আমিও খুব চিন্তায় ছিলাম। তোকে খুঁজতে খুঁজতে আমি আজ খুব ক্লান্ত হয়ে গেছি। এখন আর বিরক্ত করবি না। ঠিক আছে, ঘুমান। গাড়ির ভিতরে মৃদু অন্ধকার আর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে বাইরে থেকে। মায়া একটু ঘুমিয়ে পড়তেই প্রিন্স খুব সাবধানে ওর মাথাটা নিজের কাঁধ থেকে সরিয়ে দেয়।
কিন্তু সরাতেই ঘটে এক বিপত্তি। সাথে সাথে মায়া ঘুমের ঘোরে প্রিন্সের হাতে সজোরে একটা চিমটি কাটে। প্রিন্স ব্যথায় কুকড়ে উঠে চিৎকার করে ওঠে। আউ! ওই, আপনি আমাকে চিমটি কাটলেন কেন? তুই কাঁদ থেকে আমার মাথা সরালি কেন? তুই কি আমি অনুমতি দিয়েছি মাথা সরানোর? তাই বলে এত জোরে চিমটি দিবেন? হাতটা একদম লাল হয়ে গেছে, দেখুন। একদম বেশি কথা বলবি না। আর একবার যদি আমার মাথা তোর কাঁধ থেকে সরিয়েছিস তবে তোর খবর আছে বলে দিলাম। সোজা নাকের উপরে ঘুষে বসিয়ে দেবো। এই, না না না, ঠিক আছে, আপনি আমার কাছে যত গুছিয়ে মাথা রাখেন, আমি আর কিচ্ছু বলবো না, একদম স্ট্যাচু হয়ে বসে থাকবো। এই তো, গুড বাই, এভাবেই থাকবি। মায়া এবার আরও একটু অধিকার নিয়ে তার হাত দিয়ে প্রিন্সের গলা জড়িয়ে ধরে। সে প্রিন্সের কাঁধে মাথা রেখে আবারও গভীর ঘুমে তলিয়ে যায়। গাড়ির জানালার ফাঁক দিয়ে আসা বাতাসে মায়ের অবিন্যস্ত চুলগুলো উড়ে এসে প্রিন্সের মুখের উপর পড়ছে। প্রিন্স ঘুমন্ত অবস্থায় মায়ের শান্ত মুখটার দিকে একবার চোখ ফিরিয়ে তাকায়। তার হৃৎপিণ্ড তখন অন্যরকম এক ছন্দে দুলছে। প্রিন্স বিড়বিড় করে নিজের মনে বলে, তুমি ছিলে আমার অনুশ্রী, অবেলায় হয়তো দূরে, নতবা খুব বিড়ম্বনায়। মায়াকে এখন অসম্ভব সুন্দরী আর শান্ত লাগছে। সে গোল গোল দুটি চোখ আর উপরে কালো চশমাটা মুখটার সাথে মিশে একাকার হয়ে আছে। ফর্সা মুখটাকে একদম অজস্র মায়াবী তনয়া নিয়ে প্রিন্সের মনের অনুভূতিকে তোলপাড় করে দিচ্ছে। ঘুমন্ত অবস্থায় মায়াকে যে কতটা মায়াবী আর সুন্দর লাগবে তা প্রিন্সের আগে জানা ছিল না। মেয়েটা বাস্তবে অনেক বেশি রাগী হলেও ঘুমের ঘোরে সে যেন এক অবোধ শিশু। সত্যি বলতে প্রিন্স এই ঝগড়াটে মেয়েটার প্রেমে মারাত্মকভাবে পড়ে গেছে। কিন্তু এই কথা মায়াকে এখন বলার সাহস তার নেই। মায়াকে নিজের মনের কথা বলা মানেই হলো নতুন কোনো বিপদের মুখে পা দেওয়া। কে মিস্টার রোমান্টিক? এত মুখের দিকে তাকিয়ে থাকার কিছু নেই, বরং মুখে মানে জাহিমা মুখে সব বলতে হবে ব্যাপারটা। প্রিন্স চমকে উঠে অর্কের দিকে তাকায়। অর্ক তখন দাঁত বের করে হাসছে। অর্কের কথা শুনে প্রিন্স একটু অপ্রস্তুত হয়ে পড়ে। অর্ক সাথে সাথে মাথা নিচু করে মিটিমিটি হাসতে থাকে। প্রিন্স অর্ককে কিছু বলে না, কেবল মুচকি হেসে মায়ের দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর গাড়ি এসে গ্রামের বাড়ির গেটের সামনে থামে। প্রিন্স আলতো করে মায়াকে ডাকে, এই যে উঠুন, আমরা আমাদের জায়গায় চলে এসেছি, গাড়ি থেকে নামতে হবে তো। বিরক্ত করিস না তো এখন। হয়েছে, অনেক ঘুমিয়েছেন, এবার উঠুন, সবাই নেমে যাচ্ছে। আর একটু ঘুমাই না প্লিজ। তোর কাঁধে মাথা রেখে কেন জানি অনেক ঘুম পাচ্ছে। জায়গাটা খুব আরামদায়ক। আরে কি আজব, উঠুন বলছি, এসে গেছি তো, বাড়িতে গিয়ে ঘুমান। প্রিন্স এবার একটু জোর করে মায়ের মাথা নিজের কাঁধ থেকে সরিয়ে গাড়ি থেকে নেমে আসে। মায়া তখন আচ্ছন্ন চোখে কি এক অদ্ভুত দৃষ্টিতে প্রিন্সের দিকে তাকিয়ে থাকে তা প্রিন্স খেয়াল করে না, কারণ সে আর পিছনে ফিরে তাকানোর সাহস পায় না। সে দ্রুত নিজের রুমে চলে আসে। রুমে এসেই প্রিন্স হুট করে ব্যাগ গোছাতে শুরু করে। সে সিদ্ধান্ত নেয় এখানে আর থাকা সম্ভব না। মূলত এখানে না থাকার প্রধান কারণ হলো মায়া। প্রিন্স বুঝতে পারছে সে মায়ের প্রেমে আরও গভীরভাবে পড়ে যাচ্ছে। আর প্রিন্স চায় না এই প্রেমটা আরও বাড়ুক, কারণ মায়ের মতো রাগী মেয়ের কোনো গ্যারান্টি নেই। সে যদি কোনো দিন ব্রেকআপ করে দেয় তবে ব্রেকআপের সংখ্যা 24 থেকে 25 হলেও প্রিন্সের মনের সত্যিকারের অনুভূতিগুলো কমে যাবে। সে চায় না এই সুন্দর মায়া তার জীবনে একটা সংখ্যা হয়ে থাকুক। তার ব্যাগ গোছানো শেষ করে কাউকে কিছু না বলে মাঝরাতে ব্যাগ নিয়ে সোজা গ্রাম ছেড়ে নিজ শহরের বাসার উদ্দেশ্যে রওনা দেয় প্রিন্স। শহর ছেড়ে পালিয়ে আসার পর 2 দিন কেটে যায়। প্রিন্স নিজের বাসার ছাদে একা দাঁড়িয়ে আছে। বিকেলের আকাশটা আজ কেন জানি খুব ফ্যাকাশে লাগছে। কিছুতেই মন বসে না প্রিন্সের। তার কেবলই মায়াকে দেখতে ইচ্ছে করছে। 25 নম্বর প্রেমের তালিকায় মায়ের নাম যুক্ত করতে গিয়ে প্রিন্সে কখন নিজের অজান্তে সত্যি সত্যি ওকে ভালোবেসে ফেলেছে তা সে নিজেও বুঝতে পারেনি। কিন্তু এই রাগী চশমাওয়ালি কি তাকে কোনোদিনও বুঝবে? প্রিন্স যখন এইসব ভাবনায় মগ্ন তখন কারো কণ্ঠস্বর তার চিন্তার সুতো ছিঁড়ে যায়। প্রিন্স, এদিকে তাকায় একবার। প্রিন্স ঘুরে তাকায়। জাইমা ছাদে এসে দাঁড়িয়েছেন। তার পিছনে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন প্রিন্সের বাবা। প্রিন্স হালকা হেসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। আম্মু, তুমি হঠাৎ আসছো, কি ব্যাপার? তোর মতো ফাজিল আর বেয়াদব ছেলে আমি আর একটাও দেখিনি।
গ্রাম থেকে এভাবে চোরের মতো পালিয়ে কেউ আসে? কেন আম্মু, আমি আবার কি করলাম? তোমার বরের কি নতুন করে আর একটা প্রেম করিয়ে দিয়েছে নাকি? ফাইজলামি করিস না প্রিন্স। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি ভুলে গেছিস? ও হিরো, তুমিও আছো দেখছি। তোমাদের দুজনকে একসাথে বেশ মানিয়েছে। প্রিন্সের বাবা এবার মেজাজ গরম করে কিছু বলতে যান, কিন্তু জাইমা তাকে থামিয়ে দেন। জাইমা প্রিন্সের দিকে এক পা এগিয়ে এসে খুব সিরিয়াস মুখে কথা বলতে শুরু করে। দেখ, একটা মাত্র ছেলে বলে তোকে আমরা সবসময় বন্ধুর মতো ট্রিট করেছি। তোকে না জানিয়েই আমরা মায়ার সাথে তোর বিয়ে ঠিক করে রেখেছি অনেক আগেই। এই কথাটা মায়াও জানে, কিন্তু তুই না বলে পালিয়ে এসে কাজটা একদমই ঠিক করলি না। আজকে থেকে তুই আমার ছেলের বদলে বৌমা হয়ে থাকবি, আর আমি তোকে দজ্জাল শাশুড়ির মতো ট্রিট করব। যা, নিচে গিয়ে সব থালা বাসন মেজে আন। আম্মু, এটা কি বলছো? আমার বিয়ে মায়ের সাথে? চলো তো প্রিন্সের মা, এই বেয়াদব ছেলের মুখ আমি আর এক মুহূর্ত দেখব না। মুখ না দেখে তোমরা আমার পিছনটা তো দেখতে পারো, অন্তত পালানোর স্টাইলটা দেখবে। প্রিন্সের কথা শুনে জাইমা তাকে মারার জন্য তেড়ে আসে, কিন্তু বাবা কোনো মতে হাসি মুখে জাইমাকে নিয়ে নিচে চলে যায়। প্রিন্স একা দাঁড়িয়ে হাঁপাতে থাকে, তার বুকটা তখন প্রবল বেগে কাঁপছে। সে কি শুনল এটা? মায়া তবে তার জন্যই নির্ধারিত ছিল? মায়াও জানতো যে তাদের বিয়ে ঠিক হয়েছে? হঠাৎ কারো পায়ের নুপুরের মিষ্টি শব্দ প্রিন্সের কানে আসে। সে ধীর পায়ে পিছনে ফিরতেই দেখে সামনে মায়া দাঁড়িয়ে আছে। মায়ের চেহারার দিকে তাকাতেই বোঝা যাচ্ছে সে অনেকটা পথ জার্নি করে এসেছে। তার চোখ দুটো লাল হয়ে আছে, বোঝাই যাচ্ছে যে অনেক কেঁদেছে। মায়া হন্তদন্ত হয়ে প্রিন্সের দিকে এগিয়ে আসে। রাগে আর অভিমানে মায়া কোনো কথা না বলেই ঠাস করে প্রিন্সের গালে একটা চড় বসিয়ে দেয়। প্রিন্স কোনো প্রতিবাদ না করেই কেবল মায়ার চোখের দিকে তাকিয়ে থাকে। মায়া কাঁদতে কাঁদতে চিৎকার করে ওঠে। তোকে না আমি বলেছিলাম তুই সারাক্ষণ আমার সাথে সাথে থাকবি, তুই কখনো আমার পিছু ছাড়বি না? এটা তোকে বলিনি? তাহলে তুই কেন না বলে এভাবে চলে এসেছিস? আমাকে একা ফেলে আসার সাহস তোকে কে দিল? প্রিন্স কিছু বলে না। সে মায়ের থেকে কিছুটা সরে আসে আর তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। মায়া নিজেকে সামলাতে পারে না। সে দৌড়ে এসে প্রিন্সকে শক্ত করে জড়িয়ে ধরে। প্রিন্স মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে থাকে। মায়া প্রিন্সের বুকে মুখ লুকিয়ে ফোপাতে থাকে। কি হলো, কথা বলছিস না কেন? তুই কি জানিস না তোকে আমি কত বেশি ভালোবাসি? তুই কেন আমাকে বুঝিস না রে গাধা? আমি আপনাকে একদমই ভালোবাসি না, আর দয়া করে এভাবে দৌড়ে আমার গায়ের উপর আসবেন না। আপনি এমনিতেই একটু মোটু টাইপের। যদি দৌড়ে আসেন আর আমি যদি টাল সামলাতে না পেরে ছাদ থেকে পড়ে যাই, তখন কি হবে? প্রিন্সের কথা শুনে মায়া তার বুক থেকে মাথা তুলে অবাক হয়ে তাকিয়ে থাকে। চোখের চশমার কাঁচটা চোখের পানির সাদা জলে ঝাপসা হয়ে গেছে। প্রিন্স আর নিজের হাসি চেপে রাখতে পারে না। সে হাহা করে হাসতে থাকে। মায়া হতভম্ব হয়ে চেয়ে থাকে। হাসিস কেন তুই? আমি এখানে কষ্টে মরে যাচ্ছি আর তুই হাসছিস? আমি আপনাকে ভালোবাসতে পারি কেবল একটা শর্তে। কি শর্ত সেটা বল। এতদিন যতগুলো থাপ্পড় আপনি আমাকে দিয়েছেন, এখন থেকে ঠিক ততগুলো পাপ্পি বা চুমু আমাকে দিতে হবে। রাজি? কি এত বড় সাহস তোর? প্রিন্স আবারও একটা চড় খাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে চোখ বন্ধ করে, কিন্তু কয়েক মিনিট পার হয়ে যাওয়ার পরও যখন মায়া কোনো চড় মারে না, তখন প্রিন্স ধীরে ধীরে চোখ মেলে তাকায়। সে দেখে মায়া তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়া তার চোখের গোল চশমাটা খুলে হাতে নিয়েছে। চশমা ছাড়া মায়াকে দেখে প্রিন্স একদমই ভরকে যায়। সে মনে মনে ভাবে, এই মেয়েটাকে চশমা পরা অবস্থায় যতটা কিউট লাগে, চশমা খুললে কিন্তু তার থেকে অনেক বেশি বাজে লাগে। প্রিন্সের মনের ভিতর রোমান্টিকতা এক নিমেষেই উধাও হয়ে যায়। ওই, তুমি আগে চশমাটা পরো বলছি। কেন পরবো চশমা? চশমা কি সবসময় পরে থাকা যায়? কেন জানি বাজে লাগছে তোমাকে দেখতে। চশমা না পরলে তোমার সৌন্দর্য খুঁজে পাচ্ছি না। তাহলে তো আমি চশমা আর পরবোই না, আমার এভাবেই ভালো লাগছে। থুর, একদম জেদ করো না, চশমাটা পরো তো বলছি। পারবো না পড়তে, আমার চোখ এখন একদম ফ্রি লাগছে। চশমা পরো বলছি, না হলে আমি কিন্তু রাগ করব। না, কিছুতেই পরবো না, দেখি কি করতে পারিস তুই। মায়ের সাথে চশমা নিয়ে টানাটানি করতে করতে হঠাৎ হাত থেকে পিছলে চশমাটা নিচে পড়ে যায়। চশমার কাঁচটা মাঝখান দিয়ে ভেঙে দুই টুকরো হয়ে যায়। মায়ের কিছুক্ষণ চোখ বড় বড় করে সে ভাঙা চশমার দিকে তাকিয়ে থাকে, আর পরক্ষণেই টুকরে কেঁদে ওঠে।
মায়ের কান্নার আওয়াজ শুনে কোথা থেকে যেন জাইমা তখনই ছাদে চলে আসে। প্রিন্স হাবার মতো তাকিয়ে থাকে। সে ভাবে তার আম্মু কি তবে আশেপাশেই কোথাও আড়ি পেতেছিল। বান্দর ছেলে, তুই আজই ওকে নিয়ে যাবি আর নতুন চশমা কিনে দিবি। ও চশমা ছাড়া ঠিক মতো চোখে দেখে না, তা কি জানিস না? দেব। তাছাড়া ওকে চশমা ছাড়া পুরো শৌখিনা বিবির মতো লাগছে দেখতে। শৌখিনা বিবি প্রেম করা মানায় না। কি? আমি শৌখিনা বিবি? দাঁড়া, দেখাচ্ছি তোকে শৌখিনা বিবি কত প্রকার ও কি কি। প্রিন্স আর এক মুহূর্ত দাঁড়ায় না। সে বাঁচার জন্য দৌড় শুরু করে আর তার পিছনে মায়া পাগলের মতো ছুটতে থাকে। তবে প্রিন্স মনে মনে শিওর যে মায়া তাকে বেশিরভাগ তাড়া করতে পারবে না, বেশিক্ষণ তাড়া করতে পারবে না, কারণ যারা চোখে কম দেখে তারা বেশি দূর দৌড়তে পারে না। প্রিন্স মনে মনে বলে, হায় আল্লাহ, ওকে কানই বলেছি, যদি জানতে পারে তবে আজ কপালে দুঃখ আছে। যাই হোক, আগে দৌড়ে প্রাণ বাঁচাই, পরে না হয় ভালোবাসা হবে। হঠাৎ মায়া থেমে গিয়ে চিৎকার করে বলে ওঠে, বাদর ছেলে দাঁড়া বলছি। আমি চশমা খুলেছিলাম তোকে একটা চুমু দেবো বলে। চশমা পরে কি কেউ কখনো চুমু দেয়? তো একটা আস্ত গাধা। প্রিন্স এবার দৌড়ানো থামিয়ে থমকে দাঁড়ায়। সে পিছনে ফিরে মায়ার দিকে তাকায়। মায়া তখন চশমা ছাড়াই তার দিকে তাকিয়ে লাজুক হাসছে। প্রিন্স মনে মনে ভাবে, এবার 25 নম্বর ব্রেকআপটা আর হলো না, তার বদলে হয়তো কপালে অনেকগুলো চুমু জুটবে। প্রিন্স মায়ার দিকে হাত বাড়িয়ে দেয় আর মায়া ধীর পায়ে তার চশমাওয়ালি রাজকুমারীর দিকে এগিয়ে আসে।